আসুন আসুন, নমস্কার। শ্রী অরবিন্দ ভবনে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ ধন্যবাদ। বিশ্বজিৎ বাবু, আমরা এখন শ্রী অরবিন্দ ভবনের একদম ভিতরে রয়েছি। আপনি আমাদের স্বাগত জানিয়েছেন, কিন্তু মাইথোলজি বাই রেনেসা এবং পডকাস্ট বাই রেনেসা আমার দুটি চ্যানেল আছে। আজকে দর্শকদের প্রথম আমি শ্রী অরবিন্দর জীবন এবং তাকে আমরা কতটা জেনেছি, কতটা ভুল জেনেছি, সেই সমস্ত কিছু সঠিক তথ্য জানাবার জন্যই কিন্তু এখানে নিয়ে এসেছি। হয়তো আপনারা যারা কলকাতায় থাকেন বা বাইরে থাকেন একবার এখানে এসেছেন, কিন্তু গভীরভাবে কি জানার সুযোগ হয়েছে সেটাই আজকে এই পডকাস্টের মাধ্যমে জানাবো। আমরা এখন যে ঘরে দাঁড়িয়ে আছি এবং এই যে ব্যালকনি, এটারও তো একটা হিস্ট্রি আছে, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আপনি আপনার প্রশ্নের মধ্যে বা যেগুলো কথা বললেন তার মধ্যে একটা জায়গা আমি ধরে নিয়েছি, সেটা হচ্ছে যে তাকে জানার কথা বলতে গিয়ে আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা তাকে কতটা ভুল জেনেছি। এটাই কিন্তু শ্রী অরবিন্দের বিষয়ে খুব একটা রেলিভেন্ট কথা। কেননা শ্রী অরবিন্দ যেহেতু বহু দশক আগে চলে গেছিলেন পন্ডিচেরিতে, তাকে ভুল জানবার অনেক সম্ভাবনা ছিল। সেই জন্যই মানুষ অনেক সময় তাকে ভুল বুঝেছেন, কেন গেছেন না গেছেন এই নিয়ে নানান রকম ভুল ভ্রান্তি এসেছে। এই বাড়ির কথা যেখানে আজকে আপনি এসেছেন, দাঁড়িয়ে আছেন, এই বাড়ির কথাটা প্রথমেই বলে নেওয়া ভালো যে এই বাড়িটি ঠিক স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের মতন তাদের পারিবারিক বাড়ি ছিল না। এটি শ্রী অরবিন্দের পিতার বন্ধু ব্যারিস্টার মনমোহন ঘোষ, তার বাড়ি। সেই বাড়িতে যখন শ্রী অরবিন্দের হওয়ার সম্ভাবনা হলো, সেই সময় তার মাকে নিয়ে, মানে অর্থাৎ কেডি ঘোষ এবং তার স্ত্রী স্বর্ণলতা দুজনে পূর্ববঙ্গ থেকে এখানে এসেছিলেন তার বন্ধুর বাড়িতে। এবং সেই বন্ধুর বাড়িতে তখন এটা 4 নম্বর থিয়েটার রোডের নাম ছিল, অ্যাড্রেসটা ছিল। সেই বাড়িতে শ্রী অরবিন্দের 15ই আগস্ট 1872 সালে জন্ম হয়। এই বাড়ি কিন্তু, বা এই যে আপনি ব্যালকনির কথা বললেন, যে ছোট একটি বারান্দার কথা বললেন, এদিকে যা দেখা যাচ্ছে, এই সমস্ত কিছুই কিন্তু ঠিক 1872-এ যেমন ছিল, এটা যেহেতু হেরিটেজ 1 ক্যাটেগরিতে আছে, এই বাড়ি একেবারে চিরদিন ঠিক যেমন ছিল তেমনই আছে। বহু হাত বদল হয়েছে, কিন্তু বাড়ির স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 1872 সালে সেই সময় বাড়িটি যেরকম ছিল, মূল বাড়িটি এখনও ঠিক সেরকমই আছে। এইখানেই 1872 সালে শ্রী অরবিন্দের 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্ম। নমস্কার, আজকের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজ আমরা চলে এসেছি আমার স্টুডিও থেকে সোজা মধ্য কলকাতায়, থিয়েটার রোডে, শেক্সপিয়ার সরণিতে, অরবিন্দ ভবনে। আচ্ছা, একসময় ব্রিটিশের বিরুদ্ধে আগুন ঝরা সব লেখা লিখছেন একজন বিপ্লবী, যার নাম অরবিন্দ ঘোষ। তারপর হঠাৎ একটা ঘটনা, আর তিনি তার বিপ্লব, তার এই বিপ্লবী আন্দোলন, তার আগুন ঝরা লেখাপত্র সব বন্ধ করে দিচ্ছেন। হঠাৎ হয়ে যাচ্ছেন একজন যোগী পুরুষ, একজন সাধক, আধ্যাত্মিক গুরু। এটা কি এতই যতটা সহজভাবে আমি বললাম ঠিক তেমনভাবেই চলেছে, নাকি এই কথাগুলো যারা এতদিন ধরে প্রচার করেছে, বা কিছু মানুষ যারা প্রচার করেছে, তারা শ্রী অরবিন্দকে, যিনি অরবিন্দ ঘোষ থেকে শ্রী অরবিন্দ হলেন, তাকে বুঝতেই চাননি, বা তার যে কর্মকাণ্ড তাকে চাপা দিয়ে রাখতে চেয়েছে? আসুন, আজকে বোধহয় সময় হয়েছে এই প্রজন্মর কাছে আমরা তুলে ধরি। কারণ যুগে যুগে না, মানুষের এই যে আমাদের ডায়েরিগুলো, স্মৃতির ডায়েরি, তাতে অনেক ধুলো পড়ে। সেই ধুলো আমাদের সরিয়ে দিতে হয় এবং তারপরেই নতুন প্রজন্মকে নিয়ে এসে এই আমাদের যে ইতিহাস সেগুলোকে দেখাতে হয়। আজ শ্রী অরবিন্দকে নিয়ে আলোচনা করব, যে অরবিন্দ ঘোষ কখনো তার বিপ্লবী কাণ্ড কারখানা কি ছেড়ে দিয়ে শ্রী অরবিন্দ হয়েছিলেন, নাকি তলায় তলায় গোপনে তার সমস্ত কিছুই চলতো? এটা একটা বড় রহস্য। আজকের পডকাস্টে সেগুলোই বলবো। আজকের পডকাস্টে বলবার জন্য আমি অরবিন্দ ভবনে যার সঙ্গে কথা বলবো, আজকের গেস্ট যিনি, আসুন প্রথমেই তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত শ্রদ্ধেয় অরবিন্দ ভবনের ট্রাস্টি, আমার পরম পূজনীয় এবং শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়। স্বাগত বিশ্বজিৎ বাবু। এখানে ঢোকার পর থেকেই মানে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনটা সত্যি কীরকম শান্ত হয়ে গেল। তো আমি সবাইকে বলবো যে এখানে অন্তত একবার আসুন, এখানে ধ্যান করুন, দেখবেন অনেক শান্তি খুঁজে পাবেন। কিন্তু আজকে বিশ্বজিৎ বাবুর কাছে আমি যেটা জানতে চাইবো, যে
আমরা ঋষি অরবিন্দকে আমাদের ইতিহাসের পাতায় পড়েছি, যাদের আরও একটু জানার ইচ্ছা তারা ওনার বই পড়েছেন, কিন্তু এই প্রজন্ম কতটা জানে বা আমার মনে হয় সেখানে একটা বড় ফাঁক রয়ে যাচ্ছে। এবং এই এমন একটা অবস্থায় আমরা এই পডকাস্টটা এখন রিলিজ করছি, দেশে নতুন যে ভোটার তাদের সংখ্যা 2029-এ মানে অনেকটা বেশি, প্রায় আমরা সংখ্যার যদি হিসেব দেখি তাতে মিলেনিয়ালদের থেকে তাদের সংখ্যা বেশি। তো এই যে 18 থেকে 25 বা 35 অবধি যে এজটা, এই এজ গ্রুপের কাছে শ্রী অরবিন্দ সম্পর্কে তারা যদি জানতে চায় আজকে আমার এই পডকাস্টের মাধ্যমে, তিনি ঋষি অরবিন্দ, তিনি শ্রী অরবিন্দ, নাকি স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ, এইটা তো জানবো, কিন্তু তার আগে যদি তার পরিবার সম্পর্কে একটু বলেন, মানে আমরা যদি শুরু থেকে একদম এটাকে শুরু করি। হ্যাঁ, আপনি যে যে নতুন জেনারেশনের কথা বললেন সেই জেনারেশনের কথা পরে আসছি, কিন্তু আমরা যে বাড়িতে আজকে বসে কাজ করছি সেই বাড়ির সম্বন্ধে একটু না বললে সেটা ঠিক হবে না। কেননা বাড়িটি যার ছিল, যার বাড়িতে শ্রী অরবিন্দের পিতৃদেব এবং পুরো পরিবার এসেছিলেন, তার কথা একটু বলে নেওয়া দরকার। তিনিও খুব বিখ্যাত মানুষ, প্রথম ব্যারিস্টার এবং খুব মানে সফলতার সঙ্গে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করেছেন মনমোহন ঘোষ। লালমোহন মনমোহন একটা সময় দুই ভাইয়ের নাম, খুব এরা নদিয়া থেকে এসেছিলেন। কিন্তু মনমোহন ঘোষের কথা এই কারণে বলছি যে মনমোহন ঘোষের দুটি বাড়ি ছিল। এই বাড়িতে শ্রী অরবিন্দের জন্ম হয়, যেখানে তিনি তার বন্ধুকে এখানে থাকতে দিয়েছিলেন। যেটা বিশেষ করে আমাদের হয় কি, স্বামীজির বাড়ি তার বাবার বাড়ি, সেখানে তার জন্ম। রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে পারিবারিক বাড়িতে জন্ম। শ্রী অরবিন্দের এই যে জন্ম যে বাড়িতে, সেই বাড়িটা যেহেতু তাদের পারিবারিক নয়, আমাদের 100 বছর অপেক্ষা করতে হয়েছে এই বাড়িটাকে শ্রী অরবিন্দের নামে উৎসর্গ করার জন্য। কেননা যেহেতু এটা মনমোহন ঘোষের বাড়ি ছিল এবং অনেক হাত বদল হয়েছে, কিন্তু 100 বছর পর যখন সেন্টিনারি হলো, সেই সময় এই বাড়িকে একটি আইন করে এই বাড়িটি শ্রী অরবিন্দ ভবন নামে তৈরি হলো এবং শ্রী অরবিন্দ মেমোরিয়াল অ্যাক্ট বলে একটি আইন তৈরি হলো, যার বলে এই বাড়ির সমস্ত কাজকর্ম চলে। মনমোহন ঘোষের কথা যে কারণে বলছিলাম, এই মনমোহন ঘোষ যিনি শ্রী অরবিন্দের পরিবারের সঙ্গে তো সমস্ত কাজে যুক্ত ছিলেনই, তাছাড়া তার একটা বিরাট ভূমিকা ছিল মাইকেল মধুসূদনের জন্য। সেই যে সেই যুগটাকে যদি আমি আশপাশের মানুষজনদের না ধরি, তাহলে সেই যুগে একজন মানুষকে আলাদা করে যদি তুলে নিয়ে আসি, তাহলে তাকে ঠিক আমরা চিনতে পারবো না। মনমোহন ঘোষ যে শুধু শ্রী অরবিন্দের পিতৃদেবকে সাহায্য করছেন তাই নয়, মনমোহন ঘোষ মাইকেল মধুসূদন যখন তাকে তার একদম মৃত্যুর আগের দিন যখন বলছেন যে আমার ছেলেমেয়েরা কি খাবে, তার তখন এত অভাব, সেই অবস্থায় তিনি চলে যাচ্ছেন, এই মনমোহন ঘোষের উত্তরটা, বিখ্যাত উত্তর তার দেয়া রয়েছে মাইকেলকে, যে আমার ছেলেমেয়েরা যদি একটা রুটি পায় তার অর্ধেক তোমার ছেলেমেয়েরা পাবে। সুতরাং এই মানুষদের ঠিক এইভাবে আমাদের কথা মানে কথা। এবং আপনার এই তো অনেকেই জানেন না যে শ্রী অরবিন্দের পিতৃদেবের যে উইল ছিল ইত্যাদি ইত্যাদি যেসব লিগ্যাল ব্যাপার, সেগুলো সব এই বাড়িতেই মনমোহন ঘোষ এসে সেই উইল পড়া হয়েছে। এগুলো আবার লেখা আছে বেশিরভাগই শ্রী অরবিন্দের যে কনিষ্ঠ ভ্রাতা বারিন ঘোষ, সেই বারিন ঘোষের লেখায় আমরা সেইগুলো পাই। এইটা হচ্ছে। আর আপনাকে যেটা সেই যুগের কথা বলছিলাম, সেখানে আর দুটো নামের কথা আমি উল্লেখ করব। সেটা হচ্ছে যে এই বাড়িতে যেহেতু শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন, তখন তার আগের দুই ভাই রয়েছেন, তো সবাই এখানে ছিলেন। এখানে তার দাদামশাই ঋষি রাজনারায়ণ এখানে এসছেন, কেশব সেন এসছেন। এই বাড়ি সেই সময় এটা সাহেব পাড়ার বাড়ি, কিন্তু সেখানে তখনকার বাঙালি যারা বিখ্যাত মানুষ, যেহেতু কেডি ঘোষও যথেষ্ট বিখ্যাত মানুষ ছিলেন, তার এখানে বিভিন্ন মানুষের আনাগোনা ছিল। সেই জন্যে এই বাড়ি শুধু যে শ্রী অরবিন্দে জন্মেছেন বলে না, এই বাড়ির আরও নানান ঐতিহাসিক দিক রয়েছে। অত বিস্তৃত আলোচনার আজকে সময় নয়। আপনি অন্য যে প্রসঙ্গটা বলেছেন যে শ্রী অরবিন্দকে আজকের প্রজন্ম, যে একেবারে নতুন প্রজন্ম, 25 বছর 30 বছর, এই যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম কি করে চিনবে, কেন চিনবে? এই প্রশ্নটা খুব রেলিভেন্ট প্রশ্ন, অনেকেই করেন। আমরা এখানে যে কাজের সঙ্গে যুক্ত আছি, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে এই কম বয়সী জেনারেশনের ছেলেমেয়েরা শ্রী অরবিন্দকে কম চেনে, এটা কিন্তু ধারণাটা ঠিক নয়। একেবারে রবীন্দ্রনাথের মতন চেনে এমন নয়।
আবার বা বিবেকানন্দের মতন চেনে এমন নয়, আবার একেবারেই চেনে না ভুলে গেছে সেটাও নয়। রবীন্দ্রনাথ তার গানের জন্য বিখ্যাত হয়ে আছেন। স্বামীজির চেনাটা আর একটা অন্য দিক আছে, মঠের একটা অন্য মিশন আছে। শ্রী অরবিন্দের ক্ষেত্রে শ্রী অরবিন্দের যা কিছু কাজ, সেটা যেটা বিপ্লবের কাজ, সেটা এখানে 1910-এ শেষ হয়েছে। তারপরে উনি চলে গেছেন পন্ডিচেরিতে। পন্ডিচেরির জীবনটা অন্যরকম জীবন, আধ্যাত্মিক জীবন বলে আমরা সবসময় সেটাকে বলে থাকি, যে 40 বছর তার আধ্যাত্মিক জীবন। কিন্তু আমরা প্রসঙ্গান্তরে আলোচনা করতে করতে আমরা দেখব যে ওই যে 40টা বছর, সেই 40টা বছরও কিন্তু আসলে শুধু মাত্র আধ্যাত্মিক জীবন নয়। 10 সালে চলে যাওয়া বিপ্লব জীবন ছেড়ে চলে যাওয়া নয়, তিনি তার একটা স্থান পরিবর্তন করেছেন, কিন্তু তার বিপ্লবের রাজধানীটা কলকাতা থেকে শুধু শিফট করেছে পন্ডিচেরিতে। বিপ্লবের কাজ তার বিন্দুমাত্র বন্ধ হয়নি। আমরা সেইটা এই যারা এখন নতুন জেনারেশন, বা আপনি তো সোজাসুজি 25 বছরের জেনারেশনে পৌঁছে যাচ্ছেন না, তার আগের একটা জেনারেশন আছে, তার আগের একটা জেনারেশন আছে, আমাদের জেনারেশন আছে। এই সমস্ত জেনারেশন কিন্তু যখনই প্রয়োজন হয়েছে আমরা শ্রী অরবিন্দকে মনে করার চেষ্টা করেছি, এবং সেই প্রত্যেকটা চেষ্টাই কিন্তু হয়েছে বিশেষভাবে ভারতবর্ষের অখণ্ড যে চরিত্রটা, যেটা নিয়ে শ্রী অরবিন্দের এত কিছু করা, এত কিছু বলা, যে কারণে তিনি বারবার বলেছিলেন যে ভারতবর্ষ যখন এই খণ্ডিত হয়ে স্বাধীন হচ্ছে, সেটা ওনার একেবারেই পছন্দের ছিল না, এবং উনি চাইছিলেনও না। উনি অনেক চেষ্টা করছিলেন যে কিভাবে সেটাকে রোধ করা যায়। শেষ পর্যন্ত খণ্ডিত স্বাধীনতা হয়েছে, কিন্তু এই খণ্ডিত স্বাধীনতা হয়েছে বলেই কিন্তু শ্রী অরবিন্দের রেলিভেন্সটা আরও বেশি করে রয়ে গেছে, যে কেন তিনি এত বিরোধিতা করেছিলেন এই খণ্ডিত স্বাধীনতার জন্যে। দেখুন, এই খণ্ডিত স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু তার যে দুঃখ কষ্ট, যে যেভাবে সুদূর প্রসারী যে ফল, সেইটা কিন্তু পাঞ্জাব এবং বাংলা সহ্য করেছে। বাকি ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, কিন্তু সেই ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধ যেটা, সেই যুদ্ধটা করেছে মূলত অবিভক্ত বঙ্গের বাঙালিরা, এবং পাঞ্জাব ভাগ হয়েছে বলে বলছি না। একটু যদি আমরা এদের নাম টামগুলো হিসেব করে দেখি, যে কত মানুষ ফাঁসি হয়েছে, কত মানুষ আন্দামানে ছিলেন, যে কেউ কিছুটা মহারাষ্ট্র, হ্যাঁ কিছুটা মহারাষ্ট্র খুবই রয়েছে, কিন্তু আমি বলছি যে শেষ পর্যন্ত সাফারিংটা হয়েছে পাঞ্জাব আর বাংলার। এই দুটো ডানা কেটে দেওয়া হয়েছে, এই দুটো ডানা কাটা হয়েছে। এবং এই ডানা কাটতে গিয়ে যেটা হয়েছে, যে শ্রী অরবিন্দকে বারবার তার রেলিভেন্সটা কেন উঠে আসে, যে অনেকে মনে করেন যে তিনি তো 47 সালে এগুলো বললেন, তারপরে তো তিনি 3 বছর ছিলেন, সেই 3 বছরের বেশি ছিলেন। 50 সালের 5ই ডিসেম্বর তার দেহাবসান। এই সময়টাতে কিন্তু শ্রী অরবিন্দ সমানে ভাবছেন যে এই পার্টিশনের ফলে আমাদের যে পূর্ববঙ্গ থেকে যে বাঙালির স্রোত এদিকে এসেছে, তাদের দুঃখ কষ্ট, তারা কিভাবে আছেন না আছেন, এইটা কিন্তু সমস্ত সময় তিনি ভেবে চলেছেন, একেবারে তার দেহাবসানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। তার ডাক্তারকে তিনি জিজ্ঞেস করছেন 2-1 মিনিট আগে, যে বাংলাদেশের খবর কি। বাংলাদেশ বলতে তখন আমরা অবিভক্ত বাংলাকে বুঝি, এই পূর্ব বাংলা নয়, বাংলাদেশ বলতে আমরা তখন অবিভক্ত বাংলা বলতে, যেটা একসঙ্গে বাংলা। তিনি জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের খবর কি, বাংলাদেশের খবর কি, অর্থাৎ এই যে পার্টিশনের ফলে যে বিপুল সংখ্যক হিন্দু এদিকে এসছেন, এবং তাদের যে চরম যে অবমাননা হয়েছে, এই সমস্ত নিয়ে তার ভীষণ চিন্তা ছিল। এবং এই যে বিভিন্ন দাঙ্গা টাঙ্গা হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু তিনি একই রকম সচেতন ছিলেন, এবং সেখানে কি করা উচিত সেটাও কিন্তু তিনি সময় সময় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু আপনার যে মূল প্রশ্নটা ছিল, যে আজকের প্রজন্ম কেন শ্রী অরবিন্দের দিকে ফিরে তাকাবে, আমাদের এখানে কাজ করতে গিয়ে আমাদের যেটা মনে হয়েছে, আজকের প্রজন্ম শুধুমাত্র এখানে ধ্যান করতে আসে না। ধ্যান এখানে হয়, শ্রী অরবিন্দের যে আধ্যাত্মিক জীবন, তাতে ধ্যান একটা বিশেষ অঙ্গ, সুতরাং এখানে সেই ধ্যানের ব্যবস্থা আছে, ধ্যান হয়। কিন্তু ধ্যান করতে আসেন একটু বয়োজ্যেষ্ঠরা, খুব যে ইয়াং ম্যান ধ্যান করতে আসছে বা ছোটো ছোটো ছেলেমেয়েরা ধ্যান করতে আসছে তেমন নয়। তারা আসছেন মূলত শ্রী অরবিন্দকে জানতে। কোন জিনিসটা জানতে, যে এই একেবারে খুব রিসেন্ট যে পাস্ট, সেখানে আমরা দেখছি
যে স্বাধীনতার সময়কার অর্থাৎ 47 সালে কি হয়েছিল এইটা জানার একটা আগ্রহ গত কয়েক বছর ধরে ভীষণভাবে ইয়াং জেনারেশনের মধ্যে এসছে। এবং আমাদের এখানে কেন আসে, আমাদের এখানে সেই সমস্ত বইপত্রের একটি সম্ভার রয়েছে, আমাদের একটি জেনারেল লাইব্রেরি রয়েছে। সেই জেনারেল লাইব্রেরিতে প্রায় 70,000 বই, এবং সেই বইগুলো এমন নয় যে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের বই বলে না, একটা জেনারেল লাইব্রেরিতে যেরকম হওয়া উচিত সেরকম, কিন্তু স্পেসিফিক্যালি আমাদের এখানে স্বাধীনতা সংগ্রামের বই, সেই সময়কার মানুষদের, বহু মানুষ আমাদেরকে তাদের বই আমাদের এখানে ডোনেট করে গেছেন। সেই বইগুলো থেকে সেই বইগুলোর নানান রেফারেন্স যখন এইসব ছেলেমেয়েরা পায়, তখন তারা একমাত্র আমাদের এই লাইব্রেরিতে এসেই সেই সমস্ত বই দেখতে পারে একেবারে সচক। আজকাল গুগল সার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু গুগল সার্চ সব কিছুতে হয় না। সেই জন্যে এই জিনিসটা দেখতে আমি এই যে আজকে আপনার সঙ্গে কথা বলছি, আমি এর আগে এত ইয়াং ছেলেমেয়েদের সঙ্গে, স্কুলের একটু উঁচু ক্লাসের বাচ্চারা, কলেজের ছেলেমেয়েরা, তারা যে কতবার এসে এবং 5টা প্রশ্ন করেছে, সেই 5টা প্রশ্নই কিন্তু একেবারে সব রেলিভেন্ট শ্রী অরবিন্দের এই বিপ্লব জীবন, এবং বিপ্লব জীবনের পরে পণ্ডিচেরিতে তার বিপ্লব জীবন কিভাবে এক্সটেন্ডেড হলো, এই নিয়ে কিন্তু প্রশ্নগুলো, বেশিরভাগ প্রশ্ন এসছে। 5টা প্রশ্নের মধ্যে একটা হয়তো তার আধ্যাত্মিক জীবন নিয়ে খুব সামান্য প্রশ্ন। তার কারণ হচ্ছে, আমি আরেকটা লাইন আপনাকে বললে আপনি আরও বুঝতে পারবেন, যে আমাদের ঠিক আগের জেনারেশন, তাদের মধ্যে ননী পালকিওয়ালার নাম হয়তো আপনি শুনেছেন, বিখ্যাত জুরিস্ট। তার আমি গোলপার্কের রামকৃষ্ণ মিশনে উনি একটি শ্রী অরবিন্দের উপর বক্তৃতা দিতে এসেছিলেন। তার প্রথম লাইনেই উনি বললেন যে হি ওয়াজ 10,000 years ahead of our time। 10,000 years ahead of our time। 10,000 years হয়তো একটা কথার কথা, কিন্তু কথাটা বললেন কেন? বললেন এই কারণে যে শ্রী অরবিন্দ শুধুমাত্র একটা সময়ের মধ্যে তাকে বেঁধে রাখা যাবে না। শ্রী অরবিন্দ ভবিষ্যৎ দেখতে পেতেন, যে আগামী দিনে দেশ কোথায় যাবে, পৃথিবী কোথায় যাবে। শুধু দেশের কথা ভাবেননি তো, মানবিকতা কোথায় যাবে, এই সমস্ত কিন্তু তিনি ভাবতেন। তার কাজটাই ছিল সেই দিকেরই। সেই জন্যে শ্রী অরবিন্দ আশ্রম, কিন্তু সেই আশ্রমে যত মানুষ যান, তাদের ভারতবর্ষের যে 3-4 হাজার 5,000 বছরের যে সিস্টেম, দীক্ষার সিস্টেম, সমস্ত দেখবেন আমাদের যত গুরু মহারাজ আছেন, তাদের একটা দীক্ষার সিস্টেম আছে, যে আমি এই আশ্রমে দীক্ষিত। শ্রী অরবিন্দ আশ্রমে নেই। কেন নেই না, শ্রী অরবিন্দই একমাত্র মানুষ যিনি তার বিপ্লব জীবনের পাশাপাশি যে আধ্যাত্মিক জীবনটা ছিল, সেই আধ্যাত্মিক জীবনটা তিনি এমনভাবে করেছিলেন যেখানে দীক্ষার কোনো স্থান থাকবে না। মানে আমি শুধু আমার কাছে দীক্ষিত হয়ে একজন মানুষ বাধা পড়ে যাবে, এতে তার বিশ্বাস ছিল না। তিনি কি করেছিলেন, তিনি একটি মন্ত্র দিয়েছিলেন সারা পৃথিবীর জন্যে। যেমন আশ্রমের মন্ত্র হয়, তারও একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটা হচ্ছে অল লাইফ ইজ যোগা, অর্থাৎ সমগ্র জীবনী যোগ। এই যে সমগ্র জীবনী যোগ, এই যে একটি কথা, এটা আপনি আমেরিকা, রাশিয়া, চায়না, যে কোনো দেশের, যে কোনো জায়গার, যে কোনো রাজ্যের মানুষ এইটিকে মানতে পারে যে সমগ্র জীবনী যোগ। সেখানে তিনি কোনো আলাদা করে যে একটি কিছু মন্ত্র দিয়ে আমাকে পেতে হবে, শ্রী অরবিন্দকে পেতে হবে বা মাকে পেতে হবে, এর দিকেই তিনি যাননি। এটা যেমন তিনি বিপ্লবে যে একটা সাংঘাতিক পরিবর্তন এনেছিলেন, ভারতবর্ষের যে কংগ্রেস যেভাবে স্বাধীনতা সংগ্রাম চলছিল, সেটাতে যে প্রথম যে পরিবর্তন এলো, আর্মচেয়ার পলিটিশিয়ানরা যখন সরে যাচ্ছেন শ্রী অরবিন্দের এই ধাক্কাতে, সেই ধাক্কাটা যেমন তিনি রাজনীতিতে দিয়েছেন, সেই ধাক্কাটা তিনি আধ্যাত্মিক জগতেও দিয়েছেন। তিনি একমাত্র আধ্যাত্মিক পুরুষ ভারতবর্ষের, যিনি আশ্রম আছে কিন্তু কোনো মন্ত্র নেই। মন্ত্রটা কোনটা? মন্ত্রটা তিনি সারা পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন, সমগ্র জীবনী যোগ। আপনি যাই করুন সেটাই আপনার যোগ। এই জিনিসটা কিন্তু আর কারোর মধ্যে আমরা পাইনি। এবং এইটা বারবার এই যে বহু জায়গা থেকে কম বয়সী ছেলেমেয়েরা ছুটে আসে, তারা আপনি বুঝতেই পারছেন আজকালকার ছেলেমেয়েরা তো, তারা যে কোথাও গিয়ে দীক্ষা নেবে, সেটা মন্ত্র জপ করবে, এরকম সময় বা মানসিকতাই নেই। কিন্তু এমন একটা মানুষকে যদি আমরা খুঁজে পাই, যিনি বলছেন যে আমি যখন সিনেমা যাচ্ছি, আমি যখন পড়াশুনো করছি, আমি যখন কারোর সঙ্গে গল্প করছি, আমার জীবনের প্রত্যেকটা স্টেজ, প্রতিদিন 24 ঘন্টার 365 দিন আমি যা কিছু করছি সেটাই আমার যোগের অঙ্গ, সেটা কিন্তু
কম বয়সী ছেলেমেয়েদের গ্রহণ করা অনেক সহজ। সেই জন্যেই মানুষ এত কম বয়সী ছেলেমেয়েরা যারা আসছেন। এবং আমি আপনাকে যেটা বলছিলাম যে যতই গুগল হোক, এই সার্চ হোক, ওই সার্চ হোক, ভালো জিনিস কি হয়েছে না, এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে তার ফলে আমরা অনেক কিছু জানি না, যেটা একটা 22 বছরের ছেলে, আমি দেখলাম সে এত সুন্দর রিসার্চ করে শ্রী অরবিন্দের ওপর একটা কাজ করেছে, তার জন্যে তাকে শ্রী অরবিন্দের কাছে দীক্ষা নিতে যেতে হয়নি, তার জন্য তাকে পন্ডিচেরিতে যেতে হয়নি, এখানে আসতে হয়নি। আমি খুলে দেখছি ফেসবুক বলুন, যে নানান রকম যে সমস্ত মিডিয়া আছে তাতে দেখছি এত সুন্দর তার কাজ। অবাক হয়ে যেতে হবে যে এইটুকু একটা ছেলে সে কি করে, কোন অনুপ্রেরণা থেকে সে এইটা করলো। সেই জন্যে আমাদের ভয়ের কিছু নেই, আমরা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের প্রজন্ম শ্রী অরবিন্দের কাছ থেকে যা নেয়ার তারা ছিনিয়ে নেবে, আমাদেরকে বই নিয়ে গিয়ে কারোর কাছে দৌড়ে দৌড়ে দাঁড়াতে হবে না। এটাই বোধহয় ভারতবর্ষের একটা আলাদাই, একদম। এই সভ্যতার এটাই একটা উদাহরণ বলতে পারি, বা এটাই পরম্পরা, যে অনেক বিপ্লব এসেছে, অনেক বহির্শক্তির আক্রমণ এসেছে, কিন্তু ভারতবর্ষ এগিয়েছে। ভারতবর্ষ এগিয়ে। এবার শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ সম্পর্কে সব থেকে বিতর্কিত প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নটা আপনাকে সবাই করেন, এবং আজকে আমার মনে হয় এটার খোলসা হয়ে যাওয়া উচিত, যে ঋষি অরবিন্দ বা শ্রী অরবিন্দ বা অরবিন্দ তিনি যখন বিপ্লব করছেন, পূর্ণ বিপ্লব করছেন, তারপর হঠাৎ সেই আলিপুর জেলে তার থাকা, বেরিয়ে আসা, তার আধ্যাত্মিক চেতনা, অনেকে বলেন, নিন্দুকেরা বলেন যে তিনি ভয় পেয়েছিলেন, ব্রিটিশকে ভয় পেয়েছিলেন, তাই আধ্যাত্মিকতার মোড়কে তিনি পালিয়ে যান। তো এটার উত্তরে, মানে অরবিন্দ ভবনে আপনারা তাকে নিয়ে রিসার্চ আরও বেশি করেছেন, গভীরে জানেন, এটার উত্তর কি হতে পারে? এই প্রশ্ন তো খুব একটা কমন প্রশ্ন, সবাই করেন। এর উত্তরে আমি আপনাকে বলবো যে যারা এইটা বলছেন তারা শ্রী অরবিন্দের কলকাতা থেকে যখন উনি চলে গেলেন শুধু ওইখানেই ছেড়ে দিচ্ছেন, তারপরে 40 বছর তিনি কি করেছেন এইটা আর তারা খুলে দেখেন না। তাকে চলে যেতে হলো কেন, তার আমি খুব ছোট্ট করে আপনাকে বলে দিচ্ছি। দেখবেন যে যদি ইতিহাসের মধ্যে রয়েছে যে তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, এই জেল থেকে বেরিয়ে আসার পর তিনি বারবার বলছেন যে জেলে তার বাসুদেব দর্শন হয়েছিল, এবং সমস্ত কিছু তিনি নিজের কোনো কিছু করা ছেড়ে দিয়েছিলেন জেলের মধ্যে, অর্থাৎ তার মামলা যে চলছে সমস্ত কিছু শ্রীকৃষ্ণ বাসুদেব যা ঠিক করছেন তাই হবে। অর্থাৎ তিনি চিত্তরঞ্জনের মধ্যেও দেখছেন, বিচক্রফট যে জজ তার মধ্যেও দেখছেন, চারপাশে যারা আছে তার মধ্যেও দেখছেন যে বাসুদেবই সব কিছু কন্ট্রোল করছেন, সুতরাং তার নিজের কিছু করার নেই। এটা বিশ্বাসের প্রশ্ন। এবারে এখান থেকে বেরিয়ে আসার পর কিছুদিন পরেই একটা রটনা হলো, সেটা প্রথম ভগিনী নিবেদিতা জানালেন যে আবার তাকে ধরার একটা তোড়জোড় চলছে। তিনি তখন কি করলেন, একটা ওপেন লেটার টু মাই কান্ট্রিম্যান বলে একটা চিঠি করে দিলেন, যে এবং নিবেদিতাকে বললেন এটা নিয়ে আর বিশেষ কিছু হবে না, আমি একটা ওপেন লেটার করে দিচ্ছি, ব্রিটিশ আর কিছু করবে না। তা সত্ত্বেও তার কিছুদিন পরে, আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়, তার সত্ত্বেও তার কিছুদিন পরেই আবার খবর পাওয়া গেল, তখন তিনি বসে কাজ করছেন বাগবাজার ঘাটের কাছেই কাজ করছেন, সেই সময় খবর পাওয়া গেল যে কালকেই গ্রেপ্তার করবে, মাঝরাত্রিরে গ্রেপ্তার করবে, নানান রকম খবর এসে গেল। উনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, তারপরে বললেন আমি চন্দননগর যাব। এই যে চন্দননগর যাব বললেন, এবং সেটাকে তিনি বলেছেন যে আমার বেরিয়ে আসার পর থেকে তার যা কিছু করছিলেন সবই কিন্তু তার অন্তরের নির্দেশে। এমন নয় যে সেদিন চন্দননগর যাওয়াটাই শুধু অন্তরের নির্দেশে, যে আদেশ পেলেন, তা নয়। তিনি বেরোনোর পর থেকে যা কিছু করছিলেন সব কিছুই তার ভেতরের নির্দেশে, অর্থাৎ শ্রীকৃষ্ণের নির্দেশে। এই যে আদেশ পেলেন এবং চন্দননগর চলে গেলেন, সেখানকার একটা বড় মাসখানেকের ওপরে একটা পিরিয়ড তিনি এদিক ওদিক করে রইলেন মতিলাল রায়ের সঙ্গে। আমি মূল বিষয়ে আসি, আদেশটার বিষয়ে। আবার সেখান থেকে একটি আদেশ পেলেন যে পন্ডিচেরি যাও, এবং সেখান থেকে তিনি পন্ডিচেরি গেলেন। সমস্যাটা যেটা, এই যে লোকে বলে যে তিনি ভয় পেয়েছেন, পালিয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি, পালিয়ে গেছেনটা কোনো বাংলায় একটা খারাপ শব্দ, কিন্তু জেলে তাকে যখন ইংরেজ যেসব জেলের কর্মচারী ছিলেন তারা বলতেন অরবিন্দ আলটিমেটলি তুমি ধরা পড়েছো।
তখন শ্রী অরবিন্দ বলতেন ইয়েট আই এসকেপ, অর্থাৎ আমি বেরিয়ে যাবই। এই যে আদেশ তিনি বললেন যে আমি ভেতর থেকে আদেশ পেয়েছি পন্ডিচেরি যাওয়ার, আমি ভেতর থেকে আদেশ পেয়েছি চন্দননগর যাওয়ার, এইটা মানুষ নিতে পারে না। কেন নিতে পারে না তারও একটা কারণ আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে যেহেতু শ্রী অরবিন্দ বিপ্লবী, সেই জন্যে মানুষ তখনও তাকে একজন সাংঘাতিক বিপ্লবী বলেই চেনে, আধ্যাত্মিক পুরুষ বলে তাকে চেনে না। তাকে আধ্যাত্মিক পুরুষ বলে কে চেনে তখন? একমাত্র তিনি নিজেই চেনেন নিজেকে, আর পৃথিবীর কেউ তাকে আধ্যাত্মিক পুরুষ বলে তখনও চেনেননি। এটা তো আর জোর করে চেনানো যায় না। সমস্যাটার খুব সোজা, এর উত্তর খুব সোজা। স্বামীজিকে যখন ঠাকুর বারবার পাঠাচ্ছিলেন যে গিয়ে মাকে বলো তোমার এই যে অসুবিধা হচ্ছে, চাকরি চাই, টাকা পয়সার সংসার চলছে না ইত্যাদি, যতবার স্বামীজি গেছেন ততবার ফিরে এসে বলছেন আমি শুদ্ধ ভক্তি দাও বলেছি, আমার কে যেন গলা চিপে ধরছে, আমি বলতে পারছি না, কে যেন গলা চিপে ধরছে, কে যেন গলা চিপে ধরছে। যিনি গলা চিপে ধরছিলেন স্বামীজিকে, তিনি শ্রী অরবিন্দকে ভেতর থেকে আদেশ দিচ্ছেন। এই জিনিসটা যদি আমরা না বুঝি, বুঝতে অনুভূতি এইটা না বুঝি, তাহলে আমরা সবসময় মনে করবো শ্রী অরবিন্দ বলেছেন আদেশ টাদেশ, ওগুলো কিছু না। কিন্তু আমাকে বুঝতে হবে যে স্বামীজিকে যিনি যিনি গলা চেপে ধরেছিলেন, তিনি এখানে তাকে আদেশ দিচ্ছেন। আদেশ দেয়াতে আপনার একটা প্রশ্ন হতে পারে যে তাকে তো মেদিনীপুর যেতে বলেননি, বহরমপুর যেতে বলেননি, তাকে হঠাৎ চন্দননগর যেতে বললেন কেন? শ্রীকৃষ্ণ যাকে গাইড করছেন তাকে, এবং এগুলো সব শ্রী অরবিন্দ নিজের লেখার মধ্যেই আছে, যে তাকে তিনি এই যে ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন, সেইটা শ্রী অরবিন্দ বারবার বলেছেন, উত্তরপাড়া স্পিচে আছে, যেটা তার যে অনুভূতিটা হচ্ছিল সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে তোমার এই কাজ, বিপ্লবের কাজটা তোমার যা করার ছিল হয়ে গেছে, তোমার আর এখানে কোনো কাজ নেই। কিন্তু শ্রী অরবিন্দ বহুদিন পর্যন্ত সেটা বুঝতে পারছিলেন না। তিনি বলছেন আমাকে উনি অ্যালার্ট করছেন, কিন্তু আমি সেটা ধরতে পারছি না, আমি বারবার ভাবছি না এটাই আমার কাজ, এটাই আমার কাজ। এই যে জেলে টেনে নিয়ে যাওয়া, সেটা আমি ওই জন্য অনেককে বলি যে জেলে শ্রী অরবিন্দ যাননি, জেলে শ্রীকৃষ্ণ গেছেন। শ্রীকৃষ্ণকে যেতে হয়েছে বাধ্য হয়ে, যে তা না হলে এনাকে দিয়ে যে কাজ সেটা আমি করাতে পারবো না, উনি বিপ্লব জীবনের মধ্যেই আবদ্ধ থেকে যাবেন। সেই জন্য তাকে জেলে নিয়ে গিয়ে এই যে পুরো ঘটনাটা ঘটে গেল 1 বছর ধরে তার জেলে থাকা, সেটার পেছনে এই যুক্তি। আসার পর যেটা আমি বলছিলাম এক্ষুনি, যে তাকে বহরমপুর বা অন্য কোনো জায়গায় না নিয়ে গিয়ে চন্দননগর নিয়ে গেলেন কেন, চন্দননগর থেকে পন্ডিচেরি নিয়ে গেলেন কেন, এর সব কিছুর পেছনেই যদি আমরা শ্রীকৃষ্ণের ভূমিকাটাকে মানি, যদি না মানি অন্য কথা, কিন্তু যদি মানি, তাহলে শ্রীকৃষ্ণ তাকে এমন জায়গাতেই নিয়ে যাবেন যেখানে আবার তার ধরা পড়ার সম্ভাবনা কম, এবং তিনি তার যে কাজের জন্যে তাকে বার করে নিয়ে আসছেন এই বিপ্লব জীবন থেকে, সেইটা সাকসেসফুলি তিনি করতে পারবেন। সেই জন্যেই কিন্তু তার চন্দননগর যাওয়া এবং চন্দননগর থেকে পন্ডিচেরি চলে যাওয়া। পন্ডিচেরিতে যে 4টে দশক, সেই 4টে দশকের যে তার যে কাজ, সেইটা এই বিপ্লব জীবনের থেকে কোনো অংশে কম ছিল না। এবং এই বিপ্লব জীবনটা যে কারণে, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা। তিনি এইখানে তার যার কাছ থেকে তিনি প্রথম একটা গুরু হিসেবে নয়, একটা ইনিশিয়েশন মতন পেয়েছিলেন, সেটা হচ্ছে লেলে তাকে বলেছিলেন যে ভারতবর্ষ 50 বছরের মধ্যে এমনিই স্বাধীন হবে, তোমাদের এরকম যুদ্ধ করার কোনো দরকার নেই। এটা যদি বলি যে শুধু লেলে বলেছেন, আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। আপনি চলে যান এবারে মহারাষ্ট্রতে শ্রী অরবিন্দের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে কাছের পলিটিক্যাল লিডার হচ্ছেন তিলক। কী করছেন? তিলক আর খারপাদে, এই দুজনের সঙ্গে শ্রী অরবিন্দ তো তিলকই তাকে যখন তার গুজরাটে বাস করছেন, বড়োদায় বাস করছেন, তখনই কিন্তু মহারাষ্ট্রের রাজনীতির সঙ্গে, মহারাষ্ট্রের যে সমস্ত যারা আন্দোলন করছেন সেই সমস্ত বডিগুলোর সঙ্গে তিলকই অনেকের সঙ্গে তার পরিচয় করাচ্ছেন। যেমন ওখানে তিলক করাচ্ছেন, এখানে বাংলায় আবার আরও নানান রকম মানুষজন আছেন, তখন কেন তিনি প্রত্যেক বছর বাংলায় আসছেন এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। তিলকের প্রসঙ্গ আর খারপাদের প্রসঙ্গ কেন আনলাম? এই দুজনকেই আপনি শিরডি সাঁইয়ের কথা জানেন। শিরডি সাঁইয়ের কথা দেখুন, এখন আমি যদি এটা বলি, সমস্ত ডকুমেন্টেড, কিন্তু কেউ একথা বলছে না, বলেও না। শিরডি সাঁই যখন তিলক এবং খারপাদে যখন এই বিপ্লব আন্দোলন করছেন মহারাষ্ট্রে, তখন ব্রিটিশ যখন তাদেরকে ধরার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে, ভীষণভাবে তাদের খোঁজাখুঁজি করছে, অত্যাচার করছে,
তখন শিরিডি সাই বাবা তার আশ্রমের মধ্যে, তার মন্দিরের মধ্যে এই দুজনকে বারবার আশ্রয় দিয়েছেন। খারপাদাকে তো বছরের পর বছর আশ্রয় দিয়ে রেখেছেন, এবং তার জন্যে ব্রিটিশ পুলিশ জানতে পেরে শিরিডির সাঁইকে পুলিশ দিয়ে একটা করা ছিল যে এ কোথায় কী করছে না করছে দেখো। সেখানেও একটা তাদের মধ্যে কনভারসেশন আছে। সেখানেও শিরিডি সাঁই বলছেন, তিলক এবং খারপাদাকে বলছেন, তোমরা মিথ্যে এইটা করো না, এই এত বছরের মধ্যে ভারতবর্ষ এমনি স্বাধীন হবে। আমরা আমাদের দেশের যারা এই যোগী পুরুষ, তাদের কথা তো সবসময় বিপ্লবের সময় আমাদের মনে থাকে না, বা মনে হয় যে ঠিক বলছেন না, এ কোথা থেকে কি বলছেন আমরা জানি না। কিন্তু দেখা যাচ্ছে লেলে, আমাদের শিরডি সাঁই, এরা প্রত্যেকে একই কথা বলছেন, যে অর্থাৎ ভারতবর্ষের আধ্যাত্মিক পুরুষরা ভারতবর্ষ কবে স্বাধীন হবে সেটা আগে থেকেই জানতে পেরেছিলেন। কিন্তু বিপ্লব আন্দোলন তো তার জন্য থেমে থাকবে না, বিপ্লব আন্দোলন যেমন চলার চলবে। এই বিপ্লব আন্দোলন চললো যে পরের যে 40টা বছর, সেই 40টা বছরে শ্রী অরবিন্দ কী করলেন সেইটা আমি আপনাকে এর পরেই আমি আপনাকে সেইটা বলবো। বন্দে মাতারাম নিয়েও বেশ কিছুদিন আগেই একটা বড় বিতর্ক হয়ে গেছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতারাম এবং শ্রী অরবিন্দর কাছে যখন সেই বন্দে মাতারাম আসছে, বন্দে মাতারামের প্রেক্ষিতে আমরা ঋষি অরবিন্দকে কি চিনি, মানে তার বন্দে মাতারামের যে ইন্টারপ্রিটেশন সেটা কেমন? হ্যাঁ, এইটা আজকে বোধহয় আজকের দিনে সবচেয়ে রেলিভেন্ট প্রশ্ন, এবং এর উত্তর হচ্ছে যে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখলেন, গানটা লিখলেন, তারপরে আনন্দমঠে সেটাকে দিয়ে দিলেন। এ সবটা গেল হচ্ছে একটা উপন্যাসের মধ্যে, এবং সেই উপন্যাসটা হচ্ছে দেশভক্তির। বন্দে মাতরমটা ওখানে বঙ্কিম ঢোকালেন কেন? ঢোকালেন এই কারণে যে এটা মাতৃভক্তির একটা উদাহরণ, যে এই গানের মধ্যে দিয়ে দেশকে মা বলে চেনা। যারা আনন্দমঠ পড়েছেন বা এই একটা পুরোটা পড়লেই সেটা আমরা বুঝতে পারি। এইটা বন্দে মাতরমের একটা দিক। বঙ্কিমচন্দ্র চলে গেছেন, শ্রী অরবিন্দ ফিরে আসার ঠিক 1 বছর পরে। শ্রী অরবিন্দ দেশে ফিরেছেন 1893, বঙ্কিম চলে গেছেন 1894। এইটা বুঝতে গেলে আমাদের শ্রী অরবিন্দের মানসিকতাটা সেই সময় কি না বুঝলে আমরা এটা এই জায়গায় প্রবেশই করতে পারবো না। যে মুহূর্তে বঙ্কিমের দেহাবসান হলো, পরপর 7টা আর্টিকেল লিখলেন ইন্দুপ্রকাশে বঙ্কিমচন্দ্রের ওপরে। কে লিখছেন? ইয়াং ছেলে, ইংল্যান্ডে সারা জীবন পড়াশুনো করে এসে কি করে বঙ্কিমের মৃত্যুর পর 7টা আর্টিকেল লিখছেন, এবং সেই 7টা আর্টিকেল কালজয়ী আর্টিকেল। এখনও সাহিত্য একাডেমি যে বই প্রকাশ করে, সেন্টিনারিতেও যে বই প্রকাশ করেছে, প্রথম আর্টিকেলটাই হচ্ছে শ্রী অরবিন্দ সেই আর্টিকেলটা দিয়ে তারা শুরু করেছে। ওর থেকে ভালো আর্টিকেল, ওর থেকে ভালো বঙ্কিমকে কেউ অ্যানালিসিস করেনি। এই যে বঙ্কিমকে অ্যানালিসিস করলেন, তখন তো তিনি রাজনীতিতে সবে পা দিচ্ছেন। এইবারে শ্রী অরবিন্দ চলে এলেন বঙ্গে, এই বঙ্গে তার কাজ শুরু হলো। বন্দে মাতরম নামে একটা কাগজ পত্রিকা চালু করলেন বিপিনচন্দ্র পালের সঙ্গে। সেই পত্রিকার ইতিহাস বলতে গেলে অনেক বড় ইতিহাস হয়ে যাবে, কিন্তু বন্দে মাতরম নামটা নিয়েছিলেন, জয়েন্ট স্টক কোম্পানি করেছিলেন এই বন্দে মাতরম নাম দিয়ে। করে যে দিকে তিনি এগোলেন সেটা হচ্ছে এই বন্দে মাতরম যে স্লোগানের মতন ব্যবহার হচ্ছে সেটা তার মনোগত ছিল না, মনোপুত ছিল না। তিনি কি করলেন? তিনি বন্দে মাতরমকে স্লোগানের জায়গায় তাকে একটা মন্ত্রে রূপান্তরিত করলেন, যেটা বঙ্কিম করেননি। মন্ত্রে রূপান্তরিত কিভাবে করলেন? যে বন্দে মাতরমকে দিয়ে তিনি সারা ভারতবর্ষে একটা যে ঝিমনো জাতি, যে নিদ্রায় পুরো হয়ে রয়েছে, যাদের মধ্যে তখনও দেশ স্বাধীন করার চেতনাটাই আসছে না, সেই চেতনাটাকে জাগানোর জন্যে তিনি এই বন্দে মাতরমকে ব্যবহার করলেন। সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যেখানে যা বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে তিনি এই জাতীয়তাবাদ যেটা প্রথম শ্রী অরবিন্দ তৈরি করছেন, অর্থাৎ শ্রী অরবিন্দের যে 5 বছরের কাজটা, সবাই বলে 5 বছরের কাজ করে তিনি দুম করে চলে গেলেন, তা না। 5 বছরের যে কাজটা করার ছিল সেটাই তিনি করেছেন, যে মানুষকে জাগিয়ে দেয়া। তিনি ওই জাতীয়তাবাদে আমাদের দেশের মানুষকে জাগিয়ে না দিলে গান্ধীর আন্দোলনই শুরু হতে পারতো না। তিলক আর শ্রী অরবিন্দের কাজই ছিল সেইটা। এইবারে শ্রী অরবিন্দ কী করলেন? বন্দে মাতরম মন্ত্রটাকে তিনি এমনভাবে আমাদের মধ্যে সেই সময়কার দেশবাসীর মধ্যে চালু করলেন, যেটা মানুষের প্রাণের ভয়ে চলে যাবে। এই মন্ত্রটা যখন সে বলবে, যখন সে উচ্চারণ করবে, তার প্রাণের ভয়ে চলে যাবে। কেন না? আমাকে দেশের জন্য প্রাণ দিতে হবে। দেখবেন সমস্ত ফাঁসির মঞ্চে যতজনের ফাঁসি হয়েছে শ্রী অরবিন্দের এই পিরিয়ডের পর, যতজনের ফাঁসি হয়েছে,
তারা গলায় যখন তাদের দড়িটা পড়েছে তখন যে শেষ বাক্যটি তারা বলেছেন, যে শেষ শব্দবন্ধ তারা বলেছেন, সেটা হচ্ছে বন্দে মাতরম। কেন শ্রী অরবিন্দ কেন চেয়েছিলেন এটা করতে? যে এইরকম একটি শব্দ যদি আমি রক্তবন্ধ যদি না করে দিই তাহলে মানুষ প্রাণ দিতে ভয় পাবে। সেই জন্যে এই শব্দ দিয়েই কিন্তু আমরা আমাদের সমস্ত বিপ্লবীরা ফাঁসি কাটে যখন গেছেন তখন যে নির্ভয়ে গেছেন, তার কারণ এই বন্দে মাতরম মন্ত্রটা জপ করতে করতে গেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না শ্বাস যাচ্ছে ততক্ষণ সেই বন্দে মাতরম মন্ত্রটাই বলছেন। গায়ে কাঁটা দিচ্ছে। সুতরাং বন্দে মাতরম স্লোগান নয়, এবং বন্দে মাতরমের মন্ত্রের যদি আপনি সূত্রটা খুঁজতে যান এবং সেই মন্ত্র আজকে কোথায় বেঁচে আছে সেটা যদি দেখতে চান তাহলে আপনাকে আমাদের সমস্ত ফাঁসির মঞ্চে যেতে হবে। সেইখানে বন্দে মাতরমের এই মন্ত্রটা বেঁচে আছে। অন্য জায়গায় যখন আমরা বন্দে মাতরম বলছি সেটা একটা অনেকটা স্লোগানের মতন। এই স্লোগান কিন্তু শ্রী অরবিন্দ তৈরি করেননি। শ্রী অরবিন্দ একেবারে মৃত্যুঞ্জয় করা যায়, যাকে মৃত্যু জয় করা যায়, এইভাবে ব্যবহার করতে চেয়েছেন। একটা প্রশ্ন এখানে আসে যে বঙ্কিমের এই মন্ত্রটাকে শ্রী অরবিন্দ এত কিছু করলেন, কিন্তু শ্রী অরবিন্দ আবার শ্রীকৃষ্ণের ভক্ত। দেখবেন বঙ্কিমের একটা বিরাট লেখা আছে সপ্তকাণ্ড রামায়ণের মতন 7টা কাণ্ডে, শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি কৃষ্ণ চরিত্র বলে একটি লিখেছিলেন। সেটা কিন্তু শ্রী অরবিন্দ এখানে আসার অনেক আগে, 1886 সালে। সেটার আমি শুধু আনছি এই কারণে যে সেখানে কৃষ্ণকে তিনি একটা দ্বন্দ্বের মধ্যে নিয়ে গেছেন, যে কৃষ্ণ ছিল, কে ছিল, কি না ছিল, এই যে দ্বন্দ্বের মধ্যে নিয়ে গেছেন। শ্রী অরবিন্দের কিন্তু ভাবনাটা একেবারে অন্য, যে শ্রীকৃষ্ণ দেবতা এবং তার যে ঈশ্বরের যে ভূমিকা সেটাকেই শ্রী অরবিন্দ মেনেছেন। বঙ্কিমদের সেটা মানার মতন জায়গা ছিল না, তিনি ওই জন্যই ওই দ্বন্দ্বটা তৈরি করেছিলেন। আমার বক্তব্য হচ্ছে যে এই দ্বন্দ্ব তৈরি করা সত্ত্বেও শ্রী অরবিন্দর কিন্তু বঙ্কিমের এই জিনিসটা নিতে কোনো অসুবিধা হয়নি, এবং সেটা তিনি সোজাসুজি বন্দে মাতরমটা দিয়েছিলেন আমাদের দেশ স্বাধীন করার মন্ত্র হিসেবে। দেখুন এই একটি মন্ত্রই কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। আমরা এখনো বন্দে মাতরম বললে, ঠিক তেমন তেমন জায়গায় বললে আমাদের চোখে জল আসবেই আসবে। একদম। আমার এখান থেকেই আর একটা প্রশ্ন, যে এই বাংলা বিপ্লবের গড়, এই বাংলা দেশকে স্বাধীন করার জন্য নিশ্চয়ই অন্য প্রদেশও করেছে, কিন্তু এই বাংলার প্রতিটি বাড়িতে, প্রতিটি পরিবারে মায়েরা তার বীর সন্তানদের পাঠিয়ে দিয়েছেন, মেয়েরা স্বাধীনতা সংগ্রাম করেছেন বাড়িতে থেকে। তাদের নাম আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই না, হয়তো তখনও কেউ জানতেন না। নীরবে নিভৃতে তারা সেই বিপ্লবটাকে মানে কি বলবো, যে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। কিন্তু যখন দেশ স্বাধীন হলো, আজকের দিনে আমরা যখন এখানে বসে আছি, বন্দে মাতরম যখন মন্ত্র হলো, আজকেও বন্দে মাতরম নিয়ে যখন এত কথা হচ্ছে, ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি, তার কথা, তার লেখা, এবং বন্দে মাতরমের যে শেষ স্তবক সেটাকে আবার ইনক্লুড করা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়ানোর কথা হচ্ছে, কিন্তু আপনার কি মনে হয় না যে এটা কোথাও বাংলার একটা বঞ্চনা? ঋষি অরবিন্দ, শ্রী অরবিন্দকে আপনারা বাঁচিয়ে রেখেছেন, অরবিন্দ ভবনে, পণ্ডিচেরিতে তার শিষ্যরা বাঁচিয়ে রেখেছেন, কিন্তু দেশ ও মাতৃকার জন্য তাদের যে এই তপস্যা, আমি এই দেশের সেবাটাকে তপস্যাই বলবো। কেউ ফাঁসি কাটে চড়েছেন, কেউ সেই সাধনা করেছেন। তো এই যে তপস্যা, সেই তপস্যার দাম এই গঙ্গার এই তীরবর্তী যে বাংলা এবং পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গের মানুষ, যারা মানে কি নিবিড়ভাবে লড়েছেন, কিচ্ছু না ভেবে, কিচ্ছু কোনো স্বার্থের জন্য তারা লড়েননি, তাদের কি এতটুকু দাম দেওয়া উচিত ছিল না? আপনার কি কোথাও এটা আজকে দুঃখ, মানে এখানে বসে, বিশেষ করে আজকে এখানটায় অদ্ভুত একটা কেমন মনে হচ্ছে, আলো আঁধারির একটা মেঘলা দিন, আজকে স্বাধীনতা দিবসের সকাল, কোথাও কি দুঃখ দেয় আপনাকে? নিশ্চয়ই, সে দুঃখ তো বাঙালি মাত্রই আছে, এই দুঃখ। আপনি শুরুতে যে কথাটা বললেন যে বাংলার ঘরে ঘরে, মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামটা তার সূতিকাগৃহ হচ্ছে বাংলা। একটা দিকে পড়ে আছে, মানে এই পশ্চিমবঙ্গ বলুন, পূর্ববঙ্গ বলুন, অবিভক্ত বাংলা যেটা, সেটা ভারতবর্ষের একটা দিক, ভারতবর্ষের পূর্ব দিক। কিন্তু আপনার প্রশ্নটা ছিল যে এখানে ঘরে ঘরে এত ছাত্র যুবক থেকে আরম্ভ করে সব, সেইটা বাকি প্রদেশে কিন্তু সেভাবে হয়নি। বাকি প্রদেশ থেকে অনেক লিডার এসছেন, এবং বাস্তবে দেখা গেল যে যখন ভারতবর্ষ স্বাধীন হলো তখন বাংলা থেকে শ্যামাপ্রসাদবাবু ছাড়া প্র্যাকটিক্যালি কেউ নেই। সুভাষচন্দ্র তখনও
ফিরে আসেননি, তখন আমরা জানি না সুভাষচন্দ্র কোথায় আছেন। শ্রী অরবিন্দ তখন তার অনেক বয়স, তার পন্ডিচেরিতে তিনি তার আশ্রমে আছেন। সেই অর্থে বাংলা থেকে যে রিপ্রেজেন্টেশন বলে সেইটা কিন্তু যখন ভারত স্বাধীন হলো তখন প্রায় শূন্য, শ্যামাপ্রসাদ বাবু ছাড়া শূন্য, যার দু একজন কেসি নিয়োগী আরও দু একজন ছিলেন, সেটা তেমন জোরালো নয়। নাকি ছিল তাদের উপেক্ষা করা হলো? না, উপেক্ষার জন্য না, সেরকম মানুষ আমরা এখান থেকে প্রফুল্ল ঘোষ ছাড়া মানে দেখুন, যখন ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তখন তো গান্ধীজি বেঁচে, সুতরাং গান্ধীজির ফলোয়ার যারা খুব মানে ইন্টিমেট ফলোয়ার, যারা গান্ধীজি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, সুভাষচন্দ্র তো সেটা ছিলেন না। যার জন্য এই যে বিরোধ হয়েছে, শ্যামাপ্রসাদের সঙ্গেও যে পরে যে মন্ত্রিসভার বিরোধ, সেগুলো হচ্ছে ইয়েস ম্যান ছিলেন না, সেই জন্যই এই বিরোধ। এই জায়গায় একমাত্র প্রফুল্ল ঘোষ, যিনি প্রথম, এই বাড়িতেও প্রফুল্ল ঘোষ থেকেছেন, এটা চিফ মিনিস্টারের বাড়ি ছিল একসময়, তখন প্রাইম মিনিস্টার বলতো। এই বাড়িটা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে 47-এ, এই বাড়িটা তখন প্রাইম মিনিস্টার্স হাউস ছিল। প্রাইম মিনিস্টার্স হাউস মানে তখন চিফ মিনিস্টারকে যেহেতু প্রাইম মিনিস্টার বলতো, তো প্রফুল্ল ঘোষ ছিলেন, ডক্টর প্রফুল্ল ঘোষ, তিনি ছিলেন প্রথম আমাদের এখানকার প্রিমিয়ার। তিনি এ বাড়িতে ছিলেন। তিনি গান্ধীজির অসম্ভব ভক্ত, কিন্তু তিনি সাহস দেখালেন, হয়তো একটু রেলিভেন্সের বাইরে চলে গেলাম, কিন্তু তিনি সাহস দেখালেন কোথায় না, তাকে মন্ত্রিসভাতে যখন বিশেষ বিশেষ কিছু মানুষকে নেয়ার কথা বলা হলো, তিনি কিন্তু নিলেন না। তিনি যাদের দিয়ে কাজ হবে সেই সব মানুষদের নিয়েই মন্ত্রিসভা গঠন করলেন। এটা অন্য একটা বিষয়, আমি সেই বিষয়ে ঢুকছি না। কিন্তু সেরকম শক্তিমান লোকও ছিল। কিন্তু সারা ভারতবর্ষে শ্রী অরবিন্দ যেভাবে সারা ভারতবর্ষের লিডার হয়েছিলেন, তার উত্তরসূরিদের মধ্যে মাত্র 3 জনকে আমরা খুঁজে পাই। একজন হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন, যিনি গান্ধীজির সঙ্গে সমানে সমানে লড়েছেন। দ্বিতীয়জন হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি গান্ধীজির সঙ্গে সমানে সমানে লড়েছেন। তৃতীয়জন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই 3 জন ছাড়া শ্রী অরবিন্দের পরে যদি উত্তরসূরি হিসেবে দেখি, তাহলে আর কেউ নেই। যে সারা ভারত যাকে চেনে, সারা ভারত শ্যামাপ্রসাদ বাবুকে চেনবার জন্য কাশ্মীর যেতে হয়নি ওনাকে, আমাকে আমি কাশ্মীর গিয়ে সারা ভারত আমায় চিনবে, তাকে সারা ভারত এমনি চিনত, তার অন্য কাজের জন্যই চিনত, সে অন্য প্রসঙ্গ। কিন্তু শ্রী অরবিন্দের উত্তরসূরি যদি বলি, তাহলে এই 3 জন কিন্তু সারা ভারতবর্ষের লিডারশিপের দিকে গেছিলেন। আমি যে প্রশ্নটা আপনার ছিল যে বাংলার ঘরে ঘরে ছাত্র থেকে আরম্ভ করে সবাই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, এর একটা সুন্দর জিনিস আপনাকে আমি বলি। সেটা হচ্ছে যে শ্রী অরবিন্দ যখন বড়োদায় চাকরি করছেন, বড়োদাতে তিনি কলেজে পড়াতেন, সেও ছাত্র, কোনো বাঙালি ছাত্র ছিল না। কে এম মুন্সি টুন্সি অনেক ছাত্র ছিল যারা অনেক বড় বড় জায়গায় গেছেন। শ্রী অরবিন্দর সঙ্গে বিশেষ করে পরে স্বাধীন ভারত হওয়ার পরে তাদের অনেক রোল ছিল, যারা শ্রী অরবিন্দের কাছ থেকে জেনে আসছিলেন কী করা উচিত। হায়দ্রাবাদ দখলের সময়, গোয়া দখলের সময়, সব কাশ্মীর, সব নিয়ে শ্রী অরবিন্দর বলা আছে, সে যদি পরে প্রসঙ্গত আসে বলবো। কিন্তু সেখানে তিনি ছাত্রদেরকে সভায় একটা ভাষণ দিলেন 1899। ছাত্রদের সভায় যখন ভাষণ দিলেন, সেই ভাষণে তিনি বললেন যে তোমরা লেখাপড়া করো, ভালো ছাত্র হও, দেশের জন্যে একেবারে মানে ভালো করে দেশের কাজ করবে। দেশের কাজ মানে কিন্তু ভালো ছাত্র হিসেবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ডাক দিলেন না, তাদেরকে বললেন, বড়দার ছাত্রদেরকে বলছেন, অনেক বছর পড়িয়েছেন সেখানে, প্রায় 13-14 বছর। সেখানে একটা উদাহরণ দিচ্ছেন, সেই উদাহরণটা হচ্ছে এই যে যারা সাই পারাঞ্জাপে আপনি নাম শুনেছেন নিশ্চয়ই, যে চশমে বদুর টদুর অনেক যে সিনেমা টিনেমা হয়েছে, এরই ঠাকুরদা কি দাদামশাই এই সাই পারাঞ্জাপের, তিনি তখন সিনিয়র র্যাংলার হলেন ইংল্যান্ডে, এবং পুরুষোত্তম তার নাম, রঘুনাথ পুরুষোত্তম, এই যে সিনিয়র র্যাংলার হলেন, তাকে শ্রী অরবিন্দ বলছেন ছাত্রদেরকে, এই দেখো ভারতবর্ষের নাম তার কোথায় নিয়ে গেছে, এত ভালো ছাত্র। অর্থাৎ লেখাপড়ার দিকটাতেই তিনি জোর দিচ্ছেন। যে কারণে আমি বলতে চাইছিলাম, সেই শ্রী অরবিন্দ ফিরে আসছেন তার কয়েক বছরের মধ্যেই, প্রত্যেকবার আসছেন, এবং 5-এর পরে প্র্যাকটিক্যালি চলে এলেন। এই যে চলে এলেন, 7 সালে যখন তাকে গ্রেপ্তার করলো, প্রথম গ্রেপ্তার হলেন এই বন্দে মাতরম মামলা, গ্রেপ্তার হলেন বন্দে মাতরম একটা আর্টিকেলের জন্য, জেল হয়নি, ছাড়া পেয়ে গেছিলেন। কিন্তু এই গ্রেপ্তার হওয়ার ফলে তিনি এখানে, শ্রী অরবিন্দ এসেছিলেন কেন না, এখানে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের প্রিন্সিপাল হয়ে এসেছিলেন, ছাত্রদের পড়াচ্ছিলেন। যেদিন তিনি এই সমস্ত গোলমাল হওয়াতে তিনি চাকরিটা ছাড়লেন, টেম্পোরারি চাকরি ছাড়লেন।
চাকরি ছাড়ার সময় ছাত্ররা তাকে ধরলো এবং তিনি তাদের একটা বক্তৃতা দিলেন। মাত্র কয়েক বছরের ব্যবধান আপনার প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে, যে এই কয়েক বছরের ব্যবধানের মধ্যে শ্রী অরবিন্দ এখানকার ছাত্রদের যে বক্তৃতাটা দিলেন সেদিন সন্ধেবেলা, সেখানে তিনি বললেন যে তোমরা যা কিছু করবে, আমি চাই যে তোমরা যা কিছু করবে সব দেশের জন্য, দেশ ছাড়া কিচ্ছু নেই। সুতরাং তোমাদের পড়াশোনা সমস্ত কিছু কোথায় বলছেন? বাংলার ছাত্রদের বলছেন, বড়দার ছাত্রদের নয়, বাংলার ছাত্রদের বলছেন। কেন? তিনি জানতেন যে বাংলার ঘরে ঘরে বিপ্লবীরা তৈরি হয়ে আছে, ওখানে সেটা ছিল না, সেই জন্য বলেননি এখানে তৈরি হয়ে আছে। ওই যে আপনার প্রশ্নটা ছিল যে এখানে এত ঘরে ঘরে যে বিপ্লবের আগুন জ্বলে এসেছিল, সেটা শ্রী অরবিন্দ কিন্তু তার উদ্গাতা। এই যখন আসলেন, এসে তার ওই বক্তৃতা, বিখ্যাত বক্তৃতা তার, যে ছাত্রদের প্রতি যেমন রবীন্দ্রনাথের একটা সম্ভাষণ আছে, তেমনি শ্রী অরবিন্দের এই সম্ভাষণটা আছে, যাদবপুরে খুব এটা চর্চা হয়। সেই জন্যে আমার যেটা মূল বক্তব্য, যে এইখানে শ্রী অরবিন্দ যে 5 বছর বরোদা থেকে চলে এলেন, কেন? মহারাষ্ট্রে কাজ করতে পারতেন, কিন্তু তিনি কাজ করার জন্য বেছে নিলেন বাংলাকে। কেন না, সারা অখণ্ড ভারতবর্ষের মধ্যে বাংলার প্রস্তুতি, এই বিপ্লবের প্রস্তুতি ছিল সবচেয়ে বেশি। তিলক ওখানে বলছেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আর শ্রী অরবিন্দ বলছেন পূর্ণ স্বরাজের কথা। এই যে পূর্ণ স্বরাজের কথা বলছেন, এখানে সখারাম গণেশ দেউস্কার বলে একজন ছিলেন, হয়তো নাম আপনি শুনে থাকতে পারেন, তিনিও কিন্তু এই স্বরাজের কথা বলছেন। চিত্তরঞ্জন স্বরাজ পার্টি তৈরি করলেন। স্বরাজ শব্দটা শ্রী অরবিন্দ এই যে দিচ্ছেন, এবং শ্রী অরবিন্দ দেশবন্ধুকে চিঠিতে লিখছেন যে তুমি স্বরাজ নিয়ে যা করছো আমি নজর রাখছি, আই বিন ফলোয়িং ইউর অ্যাক্টিভিটিস, যে তুমি কি করছো না করছো। এই যে জায়গাটা, সেইটা হচ্ছে যে বাংলা, অবিভক্ত বাংলা একদম প্রস্তুত ছিল, যার জন্যে সমস্ত আন্দোলনের, স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু এখানে। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে আপনি যদি গিয়ে দেখেন যে আন্দামানে, তার মধ্যে যদি 500 লোকের নাম খোদাই করা থাকে, তার মধ্যে দেখবেন 480 জনের হচ্ছে বাঙালি। সুতরাং বাংলার সেই প্রস্তুতিটাকেই শ্রী অরবিন্দ কাজে লাগিয়েছিলেন, এবং সেই ঢেউটাই আস্তে 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 ভারতবর্ষের অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। কোথায় প্রস্তুতিটা ছিল? মহারাষ্ট্র আর পাঞ্জাব, এই দুটো জায়গার প্রস্তুতি ছিল। সেই জন্য এই দুটো জায়গার সঙ্গে বাংলার যোগাযোগও সবচেয়ে বেশি ছিল। শ্রী অরবিন্দ যখন কাজ করছেন, সেই সময় স্বামীজি তার আগেই চলে গেছেন, কিন্তু আমি শুনেছি যে তিনি নাকি একবার স্বামীজির সাক্ষাৎ পেয়েছিলেন, সেটা কীরকম? হ্যাঁ, সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি ভালো প্রশ্ন তুলেছেন। সেটা হচ্ছে যখন শ্রী অরবিন্দ আলিপুর জেলে, যখন তার 1 বছর কাটছে, ওই আলিপুর জেলেই তার বাসুদেব দর্শন সেখান থেকেই শুরু হলো। সুতরাং আমরা ধরে নিতে পারি, বা পরে উত্তরপাড়া স্পিচে যখন শ্রী অরবিন্দ বললেন যে আমার সমস্ত স্পিচটা আমি যা বলতে এসেছিলাম বলছি না, কেন শ্রীকৃষ্ণ আমাকে আটকে দিয়েছেন সেই বলা, এবং আমি এখন যা কিছু বলবো এগুলো সব শ্রীকৃষ্ণের কথা, আমার কোনো কথা নয়। সেইভাবে তার উত্তরপাড়া স্পিচটা। এখানে জেলে যে বাসুদেব দর্শন হলো শ্রী অরবিন্দের, সেই বাসুদেব দর্শনের পর তার যখন কাজটা, যখন তিনি বুঝতে পেরেছেন যে তাকে শ্রীকৃষ্ণ তাকে ছাড়বেন না, সুতরাং বেরিয়ে গিয়ে তার বিপ্লব জীবন হয়তো আর থাকবে না, তার যোগ জীবন সেখানে শুরু হয়ে যায়। এই যোগ জীবন শুরু হওয়ার পর একটা আশ্চর্য ঘটনা ঘটে, যে যখন এই রেগুলার যে ইয়েটা চলছে, তাকে জেলে থাকছেন কোর্টে আসছেন, জেলে থাকছেন কোর্টে আসছেন, এই করতে করতে একটা সময় তিনি যখন তার যোগের দিকে এগোচ্ছেন, কোথাও তার একটা সমস্যা হয়, তার এগোনোটা বন্ধ হয়। কি করবেন না করবেন বুঝতে পারছেন না। এটা পরে শ্রী অরবিন্দ বলেছেন যে সেই সময় 15 দিন স্বামী বিবেকানন্দ বিদেহী, স্বামী বিবেকানন্দ এসেছেন, এসে 15 দিন ধরে যে একটা কোর্স বলুন, লেসন বলুন, যে তার যেখানে আটকাচ্ছিল তাকে একটা দিক ধরিয়ে দেওয়া, সেইটা 15 দিন ধরে তাকে সেইটা বলেছেন, এবং তার এগিয়ে যাওয়ার রাস্তাটা তখন খুলে গেল। এই যে বললেন, সেইটা সাধারণভাবে যেমন তার আদেশের কথা আমরা সবসময় একটা চ্যালেঞ্জ করি, যে ওটা আদেশ কি না আদেশ, এই নিয়ে চ্যালেঞ্জ করি, এখানেও সেই চ্যালেঞ্জ আসতে পারে। সেই জন্যে স্বামীজির যে যাদের নিয়ে স্বামীজি এইটা করেছিলেন, মিস ম্যাকলাউড, উনি একটা চিঠি দেন আমাদের পণ্ডিচেরির মাকে,
যে এই ছোট চিঠি, যে এরকম আমরা শুনেছি যে শ্রী অরবিন্দের কাছে স্বামীজি 15 দিন এসে এরকম একটা কিছু লেসন নিয়ে করেছিলেন, আলোচনা করেছিলেন, এটা কি ঠিক? মা সেই চিঠির উত্তর দেন যে হ্যাঁ, আমি চিঠিতে ছিল যে তুমি শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করে উত্তর দাও। উনি বললেন হ্যাঁ, আমি শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করেছি, শ্রী অরবিন্দ বলেছেন যে হ্যাঁ এটা ঠিক। উনি আমাকে 15 দিন এসে আমাকে সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই যে রাস্তাটা দেখিয়ে দিলেন স্বামীজি এসে, স্বামীজি তো ধরুন রামকৃষ্ণ মিশনের একেবারে মানে প্রতিনিধি, যে যে 12 জনকে ঠাকুর দীক্ষা দিয়েছে সব, কিন্তু স্বামীজিকে আসতে হলো শ্রী অরবিন্দের কাছে, মানে না এসে তার উপায় নেই। তাহলে আমরা এইটুকু অন্তত বুঝতে পারি যে স্বামীজি সেই সময়, অর্থাৎ 1908-09 যে পিরিয়ডটা, সেই সময় একদম যোগ্য ব্যক্তিত্ব মনে করছেন, আধ্যাত্মিক যোগ্য ব্যক্তিত্ব মনে করছেন শ্রী অরবিন্দকে। তাহলে স্বামীজির আসার প্রয়োজন হতো না। কত মানুষ তো সাধনা করে, এবং কোথায় আসছেন? জেলের মধ্যে। সেই জন্য আমরা এটা সবসময় বলি যে শ্রী অরবিন্দ নিজেই তার নিজের কথার মধ্যে লিখে রেখে গেছেন এই আসার কথাটা, যে এইটা কিন্তু যে শ্রীকৃষ্ণ যিনি নিয়ে এসছেন, তিনিই তো, তার যদি কোথাও যোগের পথে কিছু আটকায়, শ্রীকৃষ্ণই তাকে গাইড করতে পারতেন, করেননি। শ্রীকৃষ্ণই, আমি যেভাবে দেখি এটাকে, যে শ্রীকৃষ্ণই এই ব্যবস্থা করেছেন যে স্বামী বিবেকানন্দ এসছেন, এবং তার যে বিশেষ জায়গা ছিল দেখানোর, সেটা স্বামী বিবেকানন্দের কাছ থেকেই তিনি সেই পাঠটুকু নিয়েছেন, এবং সেইখানে সেইটা নিয়েই মন্ডিচেরিতে যে চলে গেছেন, তার যে পরের যে যোগ জীবন, তাতে কিন্তু এটার ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। আজ আমরা শ্রী অরবিন্দকে নিয়ে কথা বলছি, কিন্তু এখানে আসার মূল যে বিষয়টা জানেন তো, ঋষি অরবিন্দ, শ্রী অরবিন্দকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। আমরা অনেক জায়গায় অনেক রকম বক্তব্য শুনেছি, কিন্তু সেই মানুষটাকে, সেই যোগী পুরুষকে বোঝার চেষ্টা কি করেছি? হয়তো কিছু মানুষ করেছেন, কিন্তু যেমন এই বিষয়ের আরও একটা দিক আছে, সেটা হলো যে তার বৈবাহিক জীবন, মানে তিনি বিয়ে করেছিলেন, তিনি তো তখন বিপ্লবী ছিলেন, কেন বিয়ে করেছিলেন, তার কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গিয়েছিল, তিনি কি সাংসারিক হতে চেয়েছিলেন, তিনি কি বিপ্লবের পথ ছেড়ে দিতে চেয়েছিলেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে। তো আজকে বিশ্বজিৎ বাবুর কাছে আমি জানতে চাইবো যে এই যে ভুল ধারণাগুলো, এই যে বিকৃত কথাবার্তাগুলো তার সম্পর্কে হয়, এটা মানে তিনি বিয়েটা কেন করেছিলেন? হ্যাঁ, আপনাকে উত্তরটা দিই। এই বিয়ের প্রসঙ্গটা খুব ভালোভাবে আছে, দীনেন্দ্র কুমার রায়ের একটা বই আছে, ছোট্ট বই। সেটা দীনেন্দ্র কুমার রায় গেছিলেন, ঋষি রাজনারায়ণ তাকে সিলেক্ট করেছিলেন। যখন শ্রী অরবিন্দ এসে বড়দায় কাজ শুরু করলেন, তখন কিন্তু বিদেশে ছিলেন, এক ছোটোবেলা থেকে 7 বছর বয়সে চলে গেছিলেন। বাংলা তার সেভাবে জানা ছিল না, সেই জন্যে এসেই তিনি বাংলা শিখতে আরম্ভ করেছিলেন, সংস্কৃত শিখতে আরম্ভ করেছেন, বহু ভাষা জানতেন। দীনেন্দ্র কুমার রায় গেছিলেন মূলত তাকে বাংলা কথা বলা শেখানোর, বাংলায় অন্য জিনিস শেখানোর জন্য গেছিলেন, কিন্তু তার লেখার মধ্যে আছে অন্য জিনিস কিছু শেখাতে হয়নি। শ্রী অরবিন্দ নিজেই অনেক কিছু তৈরি করে নিয়েছেন, শুধু তাকে কথা বলার জন্য তাকে যেতে হয়েছিল। তার লেখার মধ্যে আমরা প্রথম এই বিয়ের একটা ইঙ্গিত পাচ্ছি কি না, তার লেখার মধ্যে আছে হঠাৎ, এর আগে আমি যে শ্রী অরবিন্দের ওপরের যে 2 ভাই, বিনয় ভূষণ এবং মনমোহন, এই 2 ভাইয়েরও বিয়ে হয়ে গেছে। বারিন ঘোষ তখনও বিয়ে করেননি, বা তার যে ছোট ভগিনী তারও বিয়ে হয়নি। তার যে পরিবারের স্ট্রাকচারটা বলছি, হঠাৎই উনি লিখেছেন যে হঠাৎই শ্রী অরবিন্দ বিয়ের জন্যে ভাবতে আরম্ভ করলেন, এবং বললেন যে বিয়ে নিয়ে চিন্তা আরম্ভ করলেন, যেটা খুব স্বাভাবিক নয়। বললেন তারপরেই এইখানে, যেটা আজকের যুগে খুব সোজা ভাবা যায় না, কিন্তু সেই সময় শ্রী অরবিন্দ এখানে এসে কাগজে বিজ্ঞাপন দিলেন, পাত্রীর খোঁজে বিজ্ঞাপন দিলেন। সেই বিজ্ঞাপন দেখলেন বঙ্গবাসী কলেজের যে প্রিন্সিপাল গিরিশচন্দ্র বসু, তিনি শ্রী অরবিন্দ যাকে বিয়ে করেছেন, মৃণালিনী দেবীর বাবা তার ভূপাল বোস, তার একসঙ্গে ওরা ইংল্যান্ডে গেছিলেন, খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি বললেন এরকম একটা বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলেন, এবং ছোট করে বলতে গেলে মানিকতলার বৈঠকখানার এখানে একটা বাড়িতে, সেখানে শ্রী অরবিন্দের বিবাহ ঠিক হলো। বিবাহ তো ঠিক হলো, কিন্তু শ্রী অরবিন্দ তো ব্রাহ্ম, মানে বংশগতভাবে ব্রাহ্ম, রাজনারায়ণ ব্রাহ্ম, এরা সবই ব্রাহ্মর ইয়ের মধ্যে, কালচারের মধ্যে বড় হচ্ছেন। কিন্তু শ্রী অরবিন্দ বললেন তিনি হিন্দু মতে বিয়ে করবেন। এবং এখানে একটু প্রসঙ্গত বলে রাখি যে শ্রী অরবিন্দের ওপরে, শ্রী অরবিন্দ যখন দেশে ফিরেছেন,
বাবাকে খুব ভালোবাসতেন, বাবাও তার এই পুত্রকে খুব ভালোবাসতেন, কিন্তু বাবার মৃত্যু হয়ে যায় একটা ভুল সংবাদে। অর্থাৎ যে জাহাজে আসছেন সে জাহাজ ডুবে গেছে, এই সংবাদ পেয়ে তার বাবার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। তার ফলে শ্রী অরবিন্দের বাবার সঙ্গে আর ফিরে এসে দেখা হয়নি। সেই জায়গাটা নিয়ে নিয়েছিলেন ঋষি রাজনারায়ণ। মানে ঋষি রাজনারায়ণকে তিনি এত ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা তিনটে দিয়েই একদম বেঁধে রেখেছিলেন। সেই ঋষি রাজনারায়ণ এর কথা আমি আগেও বলেছি, যে রাজনারায়ণ যে প্রসঙ্গে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ঋষি রাজনারায়ণ হচ্ছেন একদম একজন শক্ত ব্রাহ্ম লিডার। তিনি সেই সময় লিখলেন, যে বছর শ্রী অরবিন্দের জন্ম 1872 সালে, লিখলেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বলে একটি বই লিখলেন। একজন যিনি ব্রাহ্ম লিডার, তিনি লিখছেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা। কেন লিখলেন? এই বই শ্রী অরবিন্দ এই বইটা লেখার জন্যে উত্তরপাড়ায় রাজনারায়ণকে 1872 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। শ্রী অরবিন্দ যখন এই উত্তরপাড়া স্পিচ, যে শোনেন আপনারা, উত্তরপাড়া স্পিচ দিতে গেলেন 9 সালে, সেই স্পিচের সময় এই যারা ঋষি রাজনারায়ণকে নিয়ে গেছিলেন তারাই শ্রী অরবিন্দকে নিয়ে গেছেন। এখানে সে আলোচনার উপায় নেই, কিন্তু শ্রী অরবিন্দের স্পিচটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ওই যে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা যেটা রাজনারায়ণের স্পিচ, সেই স্পিচের কন্টিনিউয়েশন মনে হবে। যে ব্রাহ্ম সমাজের একজন লিডার তিনি কেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা লিখলেন সেটার উত্তর খুঁজে পাওয়া যাবে শ্রী অরবিন্দের যে উত্তরপাড়া স্পিচ, তার মধ্যে। আমি বিবাহের প্রসঙ্গে চলে যাই। সেই শ্রী অরবিন্দ এসছেন এবং হিন্দু মতে বিবাহ করছেন। সেই হিন্দু মতেই হলো। এরপরে তিনি নৈনিতাল গেলেন স্ত্রীকে নিয়ে, ফিরে এলেন দেওঘর, নৈনিতাল, এই কিছু, তারপরে বরোদা, এই সবই হলো। কিন্তু আমরা যদি মনে করি যে 8-10টা বিবাহের মতন এই বিবাহ, তাহলে আমরা ভুল করব। তিনি সংসার জীবন করার জন্য বিবাহ করেননি। বিবাহ করেছিলেন, তার একটা স্পেসিফিক পারপাস ছিল। এই বিবাহের আমি যতবার শ্রী অরবিন্দের প্রসঙ্গ আসে, শ্রী অরবিন্দের নিজের কথা বলুন, অনেক কিছু, যে শ্রী অরবিন্দ দেশকে কি ভালোবাসতেন, কি করতে চাইছিলেন, কি করবেন, এই যে তার সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো জানবার জন্যে কোনো মানুষ যদি সত্যি জানতে চায়, তাকে শ্রী অরবিন্দের রচনাবলী পড়তে হবে না, তার অন হিমসেলফ বা নিজের কথা পড়তে হবে না। সে যদি শুধু তার স্ত্রীকে লেখা 10টা চিঠি পড়ে, তাহলেই তার সব কাজ শেষ। তিনি তার স্ত্রীকে এই চিঠিগুলোর মধ্যে তিনি নিজে কে, তিনি কি করতে এসছেন এই পৃথিবীতে, তার ভারতবর্ষের স্বাধীনতাতে তার কি ভূমিকা, কি করবেন না, সমস্ত এই চিঠির মধ্যে বলা আছে। সুতরাং স্ত্রীকে যে এই চিঠিগুলো দেয়া, এটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার। কোথায় গোলমাল হলো, যে যখন 1910 সালে, তার তো বিপ্লব জীবন শেষ হয়নি, 1910 সালে যখন তিনি চলে গেলেন, তখন অনেকবার চেষ্টা করেছেন যে মৃণালিনী দেবীকে নিয়ে যাওয়ার। 18 সালে যখন নিয়ে যাওয়ার মতন জায়গায় এসে পৌঁছানো গেল, তখন সেই সময় একটা খুব জাপানি ইনফ্লুয়েঞ্জা এসেছিলো এখানে। সেই জাপানি ইনফ্লুয়েঞ্জাতে মৃণালিনী দেবীর মৃত্যু হয়। শুধু মৃণালিনী দেবীর না, তার যে শ্রী অরবিন্দের যে বড় দাদা মনমোহন ঘোষ, তার যে স্ত্রী, তারও মৃত্যু হয় একই ওই জাপানিজ ইনফ্লুয়েঞ্জায়। সুতরাং এই পরের পর্বে মৃণালিনী দেবী কিন্তু শ্রী অরবিন্দের কাছে পৌঁছতে পারেননি। কিন্তু শ্রী অরবিন্দের যে সাংসারিক জীবনে তিনি স্ত্রীকে কতটা ভালোবাসতেন এবং তার যে গুরুত্ব, সেইটা একটা চিঠিতে লেখা আছে। সেটা হচ্ছে যে যখন এই সংবাদটা টেলিগ্রামে গিয়ে পৌঁছলো, তখন যখন তার কাছে শ্রী অরবিন্দ দেখলেন একটা চেয়ারে বসে আছেন, চোখ দুটো পাথরের মতন স্থির এবং জল টলটল করছে, তখন দেখা গেল তার হাতে ওই চিঠিটা, টেলিগ্রামটা, যে মৃণালিনীর মৃত্যু হয়েছে। যিনি চিঠিটা লিখেছিলেন তিনি লিখেছেন যে পাথরেও চোখের জল দেখলাম, যে ভাবতে পারছেন না যে স্ত্রীর বিয়োগে শ্রী অরবিন্দের চোখ এরকম জলের আসতে পারে। সেই জন্যে এর বিস্তৃত বিবরণে আমি যাচ্ছি না, একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যে মৃণালিনী দেবী মা শারদার কাছে, যখন শ্রী অরবিন্দ এখানে নেই, মা শারদার কাছে তার খুব যাতায়াত ছিল। সুধীরা বলে একজন সাধিকা ছিলেন শারদা আশ্রমের, তিনি তাকে নিয়ে গেছিলেন এবং শ্রী অরবিন্দ বলেছিলেন যে শারদা মায়ের কাছে ও ভালো আশ্রয় আছে, কিছু অসুবিধা নেই, কিন্তু কখনো দীক্ষা দিতে বলেননি। দীক্ষা দেওয়ার ব্যাপারে বলেছিলেন যে তার যা আধ্যাত্মিক কাজ তা আমি করব, আমি সাহায্য করব। প্রসঙ্গটা আনছি এই কারণে যে যেদিন মারা গেলেন মৃণালিনী দেবী, সেদিন মা শারদার কাছে মৃণালিনী দেবীর মা এবং সুধীরা দেবী গেছেন।
সেই সময় মা সারদা বললেন যে ও তোমরা এসেছো। মা সারদা ধ্যানের মধ্যে ছিলেন। আসার পরে যখন তার ধ্যানটা ভাঙলো তখন বললেন ও তোমরা এসেছো। আমি এতক্ষণ বৌমাকেই দেখছিলাম, সে ছিল দেবী। আমি এতক্ষণ বৌমাকেই দেখছিলাম, সে ছিল দেবী, মৃণালিনী দেবীর কথা। এই যে দেবী বললেন, এবং শ্রী অরবিন্দ সম্বন্ধে মা সারদা কী বলেছেন? মা সারদা বলেছেন ও আমার বীর ছেলে। যখন তিনি জেলে রয়েছেন, মৃণালিনী দেবী বারবার বলছেন আমার স্বামীর কী হবে, এইসব নিয়ে যখন এ হচ্ছে, তখন মা সারদা বলছেন ও আমার বীর ছেলে। মা সারদা যাকে বীর ছেলে বলছেন এবং যাকে মৃণালিনী দেবীকে বলছেন দেবী, শ্রী অরবিন্দের মতন এরকম একজন আধ্যাত্মিক পুরুষের সঙ্গে যার বিয়ে হয়েছে, সেই বিয়েটাকে যদি আমরা খুব সাধারণ বিয়ে হিসেবে দেখি তাহলে চলবে না। কেন, আপনার প্রশ্নটা ছিল কেন বিয়ে করলেন বিপ্লব জীবনের মধ্যে? বিয়ে করলেন তার একটি কারণ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে দেবী, মৃণালিনী দেবীকে যে তিনি দেবী বললেন, এই দেবীর সঙ্গে বিবাহ হতে পারে একমাত্র আধ্যাত্মিক কোনো পুরুষেরই। যে কোনো মানুষের বিবাহ সম্ভব না, কিন্তু তার বিবাহের নিশ্চয়ই সেই যোগ ছিল। সেই জন্যেই কিন্তু শ্রী অরবিন্দকে এত দৌড়দৌড়ি করে বিজ্ঞাপন দিয়ে আসতে হয়েছে এবং পাত্রী খুঁজতে হয়েছে, এবং পাত্রী খুঁজে ঠিক সেই পাত্রীকেই বার করতে হয়েছে যাকে তিনি বিবাহ করেছেন। এবং তার পরের এপিসোড আমরা জানি যে যাকে আমি যেটা আপনাকে এক্ষুনি বলেছি, যে তার জীবনের যে মূল কথা সেগুলো কিন্তু মৃণালিনী দেবীকেই লেখা আছে। সুতরাং সেই চিঠিগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা স্বামী বিবেকানন্দের যে সাক্ষাৎ দর্শন শ্রী অরবিন্দকে সেটা শুনলাম, কিন্তু এরপরে যার কথা না বললেই নয়, তিনি ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা এবং শ্রী অরবিন্দর যে দুজনের যে কি বলবো, যে সাক্ষাৎ বা দুজনের দেখা, দুজনের মত বিনিময়, এগুলো ওই সময় কিভাবে হয়েছিল এবং শ্রী অরবিন্দর চোখে নিবেদিতা কি ছিলেন? আমি আপনাকে ছোট করে বলি জিনিসটা, কারণ নিবেদিতা শ্রী অরবিন্দের সম্পর্ক নিয়ে বলতে গেলে বহু সময় ব্যয় করতে হবে। যখন স্বামীজি চলে গেলেন তার ঠিক 3 মাস পর নিবেদিতা চলে গেলেন বড়োদায়, বড়োদার রাজার ইনভিটেশনে। শ্রী অরবিন্দ স্টেশনে এসে তাকে রিসিভ করেছেন। সেই প্রথম তাদের দেখা, কিন্তু দুজনেই দুজনকে চিনতেন, মানে ঠিক সেইভাবে দেখাটা এর আগে সেভাবে হয়নি। এবং শ্রী অরবিন্দর কাজকর্ম সম্বন্ধে যেহেতু কিছুটা জানা ছিল এবং নিবেদিতার বই যেহেতু শ্রী অরবিন্দের পড়া ছিল, সেই জন্য দুজনের কাছাকাছি আসতে খুব সময় লাগেনি। নিবেদিতা কিন্তু শ্রী অরবিন্দকে বলেছিলেন যে বাংলায় যে তুমি কাজ করছো, প্রত্যেক বছর গিয়ে কাজ করছো, সেটা একদম পার্মানেন্টলি এসে করাই ভালো, বাংলায় এসে কাজ করা শুরু করা যেতে পারে। এবং শ্রী অরবিন্দ তার কিছুদিন পরেই 5-6 এবং কয়েকটা বছর মাঝখানে গেছে, 5-6তে তিনি সত্যি সত্যি চলে এলেন। এই পুরো পিরিয়ড, অর্থাৎ 1901-2 থেকে শুরু করে এই যে 10 পর্যন্ত যে পিরিয়ড, সেই পুরো পিরিয়ডটা নিবেদিতা শ্রী অরবিন্দের এই বিপ্লব জীবনের অন্যতম প্রধান সহায়িকা, যদি না একমাত্র প্রধান বলি, অন্যতম প্রধান সহায়িকা। দুটো কারণ। তার কারণ হচ্ছে যে নিবেদিতা শুধু এই বিপ্লবে শ্রী অরবিন্দকে সহায়তা করার জন্য রামকৃষ্ণ মিশন ছেড়েছেন। এটা খুব সোজা কথা নয়। মিশন ছাড়লেন কেন? মিশন ছাড়লেন বিপ্লবে তিনি থাকবেন। স্বামীজির যে বিপ্লবের যে তার যে ভাবনা, সেই ভাবনাটার একমাত্র প্রকাশ তিনি দেখেছেন শ্রী অরবিন্দ। মনে করেছেন যে শ্রী অরবিন্দই একমাত্র ব্যক্তিত্ব যাকে তার সাহায্য করার প্রয়োজন আছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাকে সাহায্য করার প্রয়োজন আছে, আধ্যাত্মিক কোনো সাহায্যের ব্যাপার না। এবং আমার নিজের ধারণা যে তিনি যে সারদা মিশন, রামকৃষ্ণ মিশন ছেড়ে চলে এলেন, সেখানে এই চলে আসার পেছনে মায়ের সম্পূর্ণ সমর্থন ছিল। মা জানতেন নিবেদিতা কেন যাচ্ছেন, এই যে শ্রী অরবিন্দেরকে সাহায্য করতে যাচ্ছেন মা জানতেন। এই ঘটনাগুলো পরপর অন্য ঘটনার সঙ্গে নিয়ে বিচার করলে বোঝা যায়। এই যে নিবেদিতা এলেন এবং শ্রী অরবিন্দকে তার বিপ্লব জীবনে সাহায্য করলেন, এর দুটো জিনিস। একটা হচ্ছে শ্রী অরবিন্দ যখন চলে গেলেন, ওই আদেশটা পেয়ে চলে গেলেন, তখন নিবেদিতাকে দায়িত্ব দিয়ে গেলেন কর্মযোগিনী যে পত্রিকাটা তিনি চালাতেন। এত মানুষ থাকতে শ্রী অরবিন্দ কর্মযোগিনীর দায়িত্ব দিয়ে গেলেন নিবেদিতাকে। এবং নিবেদিতা শ্রী অরবিন্দ যখন পন্ডিচেরি চলে গেলেন, তখন এত খুশি হয়েছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে আর ধরতে পারবে না, তিনি ফ্রেঞ্চ কলোনিতে চলে গেছেন। তখন তিনি নাকি দৌড়তে দৌড়তে স্টেটসম্যান অফিসে এসেছিলেন। র্যাডক্লিফ বলে যে তখন স্টেটসম্যানের এডিটর ছিলেন। র্যাডক্লিফ মানে দুজন র্যাডক্লিফ, একটা র্যাডক্লিফ হচ্ছে যে ভারত ভাগ করেছে, আর এই র্যাডক্লিফ হচ্ছে স্টেটসম্যানের এডিটর। তার কাছে এসে নাকি কাঁদতে কাঁদতে বলেছেন তুমি কালকেই এই খবর বের করে দাও যে অরবিন্দ ঘোষ চলে গেছেন পন্ডিচেরিতে।
এই যে দুজনের মধ্যে সম্পর্কটা, সেই সম্পর্কটা শ্রী অরবিন্দ যখন তার নিজের কথা বলছেন, তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন, শি ওয়াজ মাই ফ্রেন্ড অ্যান্ড কমরেড। কমরেড কথা এই যে আজকে আপনি এত চতুর্দিকে গত কয়েক দশক ধরে টোনেন, শ্রী অরবিন্দ যখন নিবেদিতাকে কমরেড বলছেন, তখন কমরেড এই দেশের মানুষ শোনেনি, এই ভাষাই শোনেনি, শব্দই শোনেনি, তখন বলছেন। সুতরাং কমরেড শব্দের মানে কি, সেটাকে আজকের মানুষ যারা এই নিয়ে কাজ কারবার করেন, এই মানসিকতায় রয়েছেন, তাদেরকে একবার ভেবে নিতে হবে, মানে এটা স্বদেশী এটা ভেবে নিতে হবে যে কমরেড বলতে কি বোঝায়। কমরেড মানে একটা শুধু ওই রকম স্লোগানের মতন শুধু একে ওকে বন্ধুত্বের কমরেড বলছি তা না, শ্রী অরবিন্দ অত হালকাভাবে কমরেড বলেননি, ফ্রেন্ড অ্যান্ড কমরেড। সুতরাং নিবেদিতার একটা বিশেষ ভূমিকা ছিল, সেই ভূমিকার দীর্ঘ আলোচনা আজকে করবার মতন সময় নয়। আমার আজকের পডকাস্টের শেষ প্রশ্ন, শ্রী অরবিন্দ তার বিপ্লবী জীবন, তারপর তিনি এখানে আরও কিছু কর্মকাণ্ড করেন, কিন্তু তারপর যখন পন্ডিচেরি চলে গেলেন, তারপরেও তিনি 40 বছর ছিলেন। এই 40 বছরে তার জীবনে শুধুই কি আধ্যাত্মিকতা ছিল, নাকি তিনি লুকিয়ে গোপনে বিপ্লবী কার্যকলাপ চালিয়ে গেছিলেন? একেবারে আপনার প্রশ্নটা খুব রেলিভেন্ট প্রশ্ন, এবং যে যে ভাষায় আপনি প্রশ্ন করেছেন ওটাই একেবারে উত্তর দিতে ওটাই দিয়েই দিতে হবে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে একেবারেই আধ্যাত্মিকতা ওই 40 বছরে শুধু আধ্যাত্মিকতা এটা নয় প্রথম। দ্বিতীয় হচ্ছে যে বিপ্লব জীবন তার একদিনের জন্যও শেষ হয়নি। বিপ্লব জীবন যে পরের যে 40 বছর, সেই 40 বছরের প্রতিদিনেরই তার বিপ্লব জীবনের সঙ্গে, তার ভারতবর্ষের বিপ্লবের সঙ্গে তার যোগাযোগ একেবারে নিবিড়ভাবে ছিল। তার প্রধান যে প্রথম যাওয়ার পরে প্রধান কাজটা হচ্ছে আর্য পত্রিকা বের করা, সেই প্রসঙ্গে আমি আজকে যাব না। একটা খুব বড় বিষয় আছে, মায়ের আশা। 1920 সালে মা পার্মানেন্টলি চলে এলেন। এই যে মা চলে এলেন, অর্থাৎ পন্ডিচেরি শ্রীমা ফ্রান্স থেকে এলেন, একবার 14 সালে এসেছিলেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে ফিরে গেছেন, 20 সালে পার্মানেন্টলি এলেন, আর কখনো আর ওখান থেকে যাননি। শ্রী অরবিন্দের জীবন কিন্তু 20 সালের পরে একটা টার্নিং পয়েন্ট। আপনার প্রশ্ন হচ্ছে যে এই পিরিয়ডে 1926 সালে মা পুরোপুরি আশ্রমের দায়িত্ব নেওয়ার পর শ্রী অরবিন্দ অন্তরালে গেলেন। অন্তরালে গেলেন মানে তার যোগের কিছু কাজের জন্য তিনি অন্তরালে গেছেন, যে একেবারে রোজকার যে কাজ সেখান থেকে তিনি নিজেকে একটু গুটিয়ে নিলেন। কিন্তু যেটা মূল প্রশ্ন, যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তো তখন শেষ হয়নি, ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি, সেই জন্যে তার কিন্তু ওই কাজটা একই সঙ্গে সমানে চলেছে, এবং সেই কাজটার একেবারে সাংঘাতিক প্রতিফলন দেখতে পাই তার জীবনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী অরবিন্দ একটা দিক নিলেন মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে দুটো বাহিনীর মধ্যে, একদিকে ইংরেজরা আছে, একদিকে জার্মান। এই দুটোর মধ্যে শ্রী অরবিন্দ ইংরেজদের পক্ষ নিলেন। এই ইংরেজদের পক্ষ নেওয়াতেই কিন্তু এই যে এত সমালোচনা হয়, সেটার কারণ হচ্ছে যে ইংরেজরা আমাদের এখানে পরাধীন করে রেখেছে, তিনি কেন ইংরেজদের পক্ষ নিলেন? তার তো উচিত ছিল অন্য দিকের পক্ষ, জাপান জার্মানির পক্ষ নেওয়া, সেটা তিনি নেননি। শ্রী অরবিন্দ কতটা বেশি রাজনীতি সচেতন ছিলেন সেটা বোঝা যায় যে যখন ক্রিপস মিশন এলো যে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্যে, তখন ক্রিপস মিশনকে কংগ্রেস নেতৃত্ব রিজেক্ট করেছে। শ্রী অরবিন্দ কিন্তু ক্রিপস মিশন আসার সঙ্গে সঙ্গে তাকে চিঠি দিলেন এবং ওয়ার ফান্ডে টাকা দিলেন, এইটা বোঝাতে যে সমস্ত ভারতবাসী যদি এর বিরুদ্ধে থাকে, আমি এর বিরুদ্ধে না, আমি যেটা ঠিক মনে করছি, অর্থাৎ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমি ব্রিটিশের যে পক্ষ, সেই পক্ষকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি না, এই সিদ্ধান্ত না নিলে যদি জার্মানি এবং জাপান যদি এই যুদ্ধ জেতে, তাহলে সেটা পৃথিবীর পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক হবে, তার নিজের অ্যানালিসিস। সেইটা বাঁচাবার জন্যে তিনি তখন, কেন তিনি জানতেন যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ চলে গেল বলে, আর থাকছে না। এত বিরোধিতা সত্ত্বেও যাকে বললেন যে তার শ্রী অরবিন্দ যখন কংগ্রেস কমিটির কাছে এই প্রপোজাল গেল যে ক্রিপস মিশনকে নাও, শ্রী অরবিন্দ লোক পাঠালেন, শুধু নিজে চিঠি দিয়ে থামেননি, লোক পাঠিয়েছেন। সেখানে লেখা আছে হি ওয়াজ রিসিভড উইথ এ স্টোনি সাইলেন্স, একদম পাথরের নিস্তব্ধতা
গান্ধীজি বললেন এটা পোস্ট ডেটেড চেক অনেক ক্র্যাশিং ব্যাংক, মানে ইংল্যান্ডকে বলছেন পোস্ট ডেটেড চেক অনেক ক্র্যাশিং ব্যাংক, সুতরাং আমরা কেন এটা শুনবো? শ্রী অরবিন্দ যে অনেক দূরদৃষ্টি সম্পন্ন, অনেক ভেবেছেন। কেন শ্রী অরবিন্দ চাইছিলেন? শ্রী অরবিন্দর মাথায় কিন্তু সবসময় সেই অখণ্ড ভারত, অখণ্ড ভারতের জন্যই তিনি চাইছেন যে ক্রিপস মিশন হোক। নিজেদের মধ্যে যেগুলো সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে আমরা সামলে নেব। এর 3 বছর পরে ওয়াভেল মিশন এলো, আবার শ্রী অরবিন্দ সেই একই ভূমিকা নিলেন যে এটা বেটার দ্যান ক্রিপস প্রপোজাল, এটা মেনে নাও তোমরা, কংগ্রেস কমিটিকে বললেন, সেটাও মানল না। এবং এই না মানার পরিণতি হচ্ছে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো। এর মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজকে সেই অত আলোচনার সময় নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু শ্রী অরবিন্দ এই বিশ্বযুদ্ধে তার আধ্যাত্মিক শক্তি, যেটি যদি মানুষ মানে আধ্যাত্মিক শক্তিটা প্রয়োগ করেছিলেন জার্মানির বিরুদ্ধে। এবং তার যারা সঙ্গে ছিলেন তারা সবাই তার রেকর্ডিং করেছেন, লেখা আছে যে কিভাবে শ্রী অরবিন্দ ব্রিটিশকে সাহায্য করার, তার আধ্যাত্মিক যে শক্তি সেই দিয়ে ব্রিটিশকে এই যুদ্ধে জয়ী করার জন্য সাহায্য করছিলেন। যখন এত চেষ্টা করেও ভারত ভাগ আটকানো গেল না। এই যে আজকে যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে অখণ্ড ভারত নিয়ে আজকে দেখছেন চারদিকে এত আলোচনা হচ্ছে, এর মূল কিন্তু সেই শ্রী অরবিন্দ। এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে মা এত বেশি পছন্দ করতেন, মানে পন্ডিচেরি শ্রীমার কথা বলছি, যে যখন শ্রী অরবিন্দর দেহত্যাগ হলো তার জাস্ট কয়েক মাস পরেই সেখানে একটা বিরাট কনফারেন্স হয়, একটি ইউনিভার্সিটি হওয়ার জন্যে, শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে। সেইখানের সমস্ত দায়িত্ব কিন্তু মা দিয়েছিলেন ওই শ্যামাপ্রসাদ মুখার্জিকে, আর সারা ভারতবর্ষ ওদের কাউকে দেননি। যখন কথা হলো যে লোকসভার সমস্ত সদস্যদের শ্রী অরবিন্দর বিষয়ে বলতে হবে, বোঝাতে হবে, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি দেহ ছেড়ে চলে গেছেন। তখন মা বললেন একমাত্র ওই টল ম্যান ছিল যে শ্রী অরবিন্দকে বোঝাতে পারে, আর কেউ নেই। মা যেটি একটি বিশেষ কাজ করলেন সেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে অখণ্ড ভারত, এখনও আমরা অখণ্ড ভারত এই যে বলছি, মা করলেন কি 52 সালে আশ্রমের যে প্লেগ্রাউন্ড, সেখানে আপনি দেখবেন, এখানে আমাদের ছবি রয়েছে, আশ্রমের প্লেগ্রাউন্ডে একটা একদম সিমেন্টের বাঁধানো অখণ্ড ভারত একটা তৈরি করে দিলেন। কেন? অখণ্ড ভারত 52 সাল, শ্রী অরবিন্দ তার 2 বছর আগে দেহ রেখেছেন। মা শ্রী অরবিন্দের এই যে অখণ্ড ভারতের চেতনা, সেইটাকে মেরে দিতে চাননি, যে মানুষ তো ধীরে ধীরে ভুলে যাবে, তার একটা পার্মানেন্সি দিয়েছেন আশ্রমের মধ্যে, ওই একটি তৈরি করে যে অখণ্ড ভারত বলতে শ্রী অরবিন্দ কী বুঝেছেন সেইটি এখনও আছে। মা তার সামনে অনেক ছবি আছে। এইটা এই যে আজকে যখন আমরা একটা নতুনভাবে আবার সব কিছু ভাবা হচ্ছে, অখণ্ড ভারত নিয়ে ভাবা হচ্ছে, শ্রী অরবিন্দ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে অনেক হঠাৎ করে অনেক চর্চা হচ্ছে, রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে, ন্যাচারালি অনেক চর্চা হচ্ছে। সেই চর্চার মধ্যে আমরা ভুলে না যাই যে এর প্রাথমিক যা কিছু সব কিছু কিন্তু শুরু করে দিয়ে গেছেন শ্রী অরবিন্দ। এবং তার 15ই আগস্টে যে তার বাণীটি, সেই বাণীটিতে তিনি 5টি স্বপ্নের কথা বলেছিলেন। সেই 5টি স্বপ্নের মধ্যে একটা প্রধান হচ্ছে যে প্রথমেই বলেছেন যে এই পার্টিশন একদিন যাবে, থাকবে না, ভারতবর্ষ আবার ইউনাইটেড হবে। কি ফর্মে ইউনাইটেড হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু তিনি তার স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছেন যে এটা কোনো কোইন্সিডেন্স নয় যে আমার জন্মদিনে ভারত স্বাধীন হয়েছে। এটার আসল দিয়ে হচ্ছে যে ভারতবর্ষ একদিন আবার তার পুরনো রূপ ফিরে পাবে। সেইটা মানুষ যাতে ভুলে না যায় তার জন্য মা কিন্তু পার্মানেন্টলি অখণ্ড ভারতের ওই ম্যাপটি করে দিয়ে গেছে। আমার ছোট ছোট 2-3টে প্রশ্ন, আমি একদম এক কথায় আপনার কাছে উত্তর চাইবো এবং এই পডকাস্টটা এখানেই শেষ করব। প্রথম প্রশ্ন, তিনি পূর্ণ স্বাধীনতার কথা বলেছিলেন, যেটা তিলক বলছেন পূর্ণ স্বরাজ। তো এই যে পূর্ণ স্বাধীনতার কথা শ্রী অরবিন্দ বলছেন, তার মানে একদিকে তিনি যোগী পুরুষ, আধ্যাত্মিকতার সেই চেতনা, সেই দর্শন এবং আলটিমেট যে পজিশন, যেখান থেকে আমি বুঝতে পারি, আমি দেখতে পারি, আমি দূরদৃষ্টি সম্পন্ন হতে পারি, সেটা তিনি লাভ করেছিলেন সাধনার দ্বারা। তো তিনি কি খুব বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশ যখন স্বাধীন হবে তখন একটা এমটি স্পেস তৈরি হবে এবং এখানে শুধু ক্ষমতার লড়াই হবে, ট্রান্সফার অফ পাওয়ার হবে
এবং স্বাধীনতা অর্ধই থাকবে, দেশ ভাগ হবে, তাই কি তিনি ওই দাবিটাতেই বারবার বলছিলেন যে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার কথা বলছিলেন? একদম তাই। প্রথম হচ্ছে যে আধ্যাত্মিকতার সঙ্গে বিপ্লবের, স্বাধীনতা যুদ্ধের কোনো বিরোধ তিনি মানতেন না, কোনো বিরোধ নেই। বিপ্লবের জন্যে যে যুদ্ধ চলছে, তা নাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তিনি এত কিছু করতে যাবেন কেন? ভারতবর্ষের তিনি তো তখন 40-এর দশকের শেষ হয়ে আসছে স্বাধীনতার সময়, তখন তার যোগও একেবারে ম্যাচিওর্ড পর্যায়ে, যদি কিছু বলেন যে যোগের যদি কোনো একটা, যে তিনি একেবারে শেষ পর্যায়ে আসছেন, সেই রকম জায়গায় তিনি কেন এত মাথা ঘামাতে যাবেন? 47-এ যখন ভারত স্বাধীন হলো, তার পরের যে 3.5 বছর তার দেহ রয়েছে, তিনি ভারতবর্ষের সংবিধান থেকে আরম্ভ করে যা যা কিছু হচ্ছে, ভারতবর্ষের ভাষা কি হবে, ভারতবর্ষের ইন্টারস্টেট ভাষা কি হবে, এই সমস্ত কিছু নিয়ে তার কাছে বারবার প্রশ্ন গেছে এবং তার উত্তর দিয়েছেন। তার যোগের যে সিটটা, তার সঙ্গে আন্দোলনের যে সিট, যে বিপ্লবের যে সিট, তার কোনো বিরোধ কখনো হয়নি। কোথাও কি কংগ্রেসের, মানে তখন স্বাধীনতা এবং কংগ্রেস এই দুটোই সম্পৃক্ত হচ্ছিল, বাকি সবাই কোথায় ছিল, দাদার পার্টি বা তারা তখন অনেকটা দূরে চলে গেছে। এইরকম একটা সময়ে, মানে আমি আরও প্রকটভাবে বলতে গেলে জওহরলাল নেহেরু এবং গান্ধীজিও তখন অনেকটা ইররেলিভেন্ট। এই জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, এরাই তখন ফ্রন্ট ফুটে। তার মানে আপনার কি কোথাও মনে হয় যে তিনি বারবার এক কথা বলে যাচ্ছেন, পার্টিশন করো না, মানে কোথাও এই কংগ্রেস নেতারা তখন তার কথা শুনছেন না, বা তাকে, মানে সোজা কথায় বলতে গেলে তাকে পাত্তা দিচ্ছেন না? তার কথা শুনলে তো আজকে দেশের এই পরিণতি হতো না। তার কথা শোনেনি যিনি। সবচেয়ে সমস্যা কি জানেন তো, আমাদের দেশে একবার যদি কোনো মানুষকে আধ্যাত্মিকতার দিকে ঠেলে দেওয়া যায় যে এ গুরু হয়ে গেছে, সুতরাং বাস্তব জীবনে, সেটা রাজনৈতিক জীবন হোক, সাংসারিক জীবন হোক, সেখানে এর কোনো আর ভূমিকা নেই, এ অন্য জগতে চলে গেছে। আমাদের দেশের মানুষদের সেটা সবচেয়ে বড় ভুল, যে সেই ধারণার মধ্যে তারা যদি শ্রী অরবিন্দকে ফেলে দিয়ে থাকে, তাহলে এর থেকে বড় ত্রুটি, ভুল আর কিছু নেই। শ্রী অরবিন্দ আধ্যাত্মিক পুরুষ ঠিকই, তো সেই আধ্যাত্মিকতা হচ্ছে সর্বব্যাপী। সেই জন্যই তো অল লাইফ ইজ যোগাটা বলেছিলেন। তার এই ভারতবর্ষের স্বাধীনতার সময় যারা এই কাণ্ডগুলো যখন হয়েছে, ধরুন কথার কথা বলছি, নেতাজি যদি বাইরে না যেতেন, এইখানে থাকতেন, তাহলে একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল যে ভারত কি দ্বিখণ্ডিত হতো? বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। কেননা সারা অখণ্ড ভারতবর্ষের যে জায়গাগুলো, সেই জায়গা, আমি বলছি মুসলিম অধ্যুষিত অঞ্চল, এই সব জায়গাগুলোকে যদি একসঙ্গে ধরি, একমাত্র সুভাষচন্দ্রকেই বোধহয় ভারতবাসী একটা, তার বিশ্বাসযোগ্যতা একটা অন্যরকম ছিল, ভালোবাসা অন্যরকম ছিল। সেইটার জন্য, যেটা অন্যদের প্রতি হয়তো ছিল না, মানে বিশ্বাস করছে না, এই বিশ্বাসের ইয়েতেই তো দ্বিজাতি তত্ত্ব এলো। কেন? এই বিশ্বাস নেই বলে, একজনের ওপর বিশ্বাস নেই বলে দ্বিজাতি তত্ত্ব এলো। বল্লভভাই প্যাটেল কিন্তু ভীষণভাবে বারে বারে শ্রী অরবিন্দের অ্যাডভাইস নিয়েছেন, কে এম মুন্সির থ্রু দিয়ে, আমি যত দেখেছি শুনেছি, কে এম মুন্সির থ্রু দিয়ে অ্যাডভাইস নিয়েছেন। এবং এই যে যখন পার্টিশন হয়ে গেল, শ্রী অরবিন্দ অত্যন্ত বাস্তববাদী মানুষ ছিলেন। পার্টিশন হয়ে যাওয়ার পর বাকি যে কেটে দেয়া যে ভারতবর্ষ, সেটা কি করে ভালো থাকবে, তার কথা কিন্তু তিনি সবসময় ভাবছেন এবং বলছেন। কোনো দিন তিনি বলেননি পাকিস্তান শব্দ, উচ্চারণ করেননি, টু ইন্ডিয়াস বলেছেন। এই যে ভাগ হয়েছে, সেটাকে উনি বলেছেন টু ইন্ডিয়াস। আমি আমার জন্মদিনে পেয়েছি টু ইন্ডিয়াস, ভারত এবং পাকিস্তান নয়, পাকিস্তান নাম উচ্চারণ করেন, তারই জন্মদিন, সেই জন্য ওটা করেননি। এবং 15ই আগস্ট তিনি এমনভাবে উদযাপন করা হয়েছে পন্ডিচেরিতে সেই সময়, যাতে করে এটা মনে না হয় যে এই পার্টিশন পার্মানেন্ট বলে শ্রী অরবিন্দ মেনে নিচ্ছেন। আমি সেই প্রসঙ্গে ঢুকছি না। এমনভাবে সেদিন উদযাপিত হয়েছে স্বাধীনতা, যাতে এটা মনে না হয় যে শ্রী অরবিন্দ এই পার্টিশনকে মেনে নিলেন। শ্রী অরবিন্দ পাকিস্তান শব্দটা কোনো উচ্চারণ করেননি। তিনি বলেছেন যে এই স্বাধীনতাকে বলেছেন টু ইন্ডিয়াস। কেন না, এখন এটা টেম্পোরারি, এই যে পার্টিশন হয়েছে এটা টেম্পোরারি। সেই জন্য পন্ডিচেরি আশ্রমে সেদিন 15ই আগস্ট এত আনন্দের দিন, কিন্তু এমনভাবে উদযাপিত হলো যাতে করে বাকি বিশ্ব এটা না মনে করে যে শ্রী অরবিন্দ এই পার্টিশনটাকে পার্মানেন্ট বলে মেনে নিলেন।
শ্রী অরবিন্দ এটাকে পার্মানেন্ট বলে তখনও মানেননি এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত মানেননি, মা মানেননি, এবং মা শেষ দিন পর্যন্ত তার সেই ধারাটাকেই বজায় রাখার জন্যে ওই ম্যাপটি করে দিয়ে গেছেন অখণ্ড ভারত। মুসলিম লীগের নেতাদের সঙ্গে তিনি কখনো কথাবার্তা বলতেন? অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন, টেলিগ্রাম করেছেন। যখন ক্রিপস মিশন এসছে, ওয়াবেল মিশন এসছে, তখন মুসলিম লীগের লোকদের কাছে টেলিগ্রাম পাঠিয়েছেন যে পার্টিশন করো না, ভাগ করো না। যে এই প্রপোজাল খুব ভালো, মানো। কংগ্রেসের মধ্যে অনেক মুসলমান ছিলেন, তাদের কাছে টেলিগ্রাম করেছেন যে মানো। তার তো তার দেশ মুসলমান, হিন্দু মুসলমান বলে ভাগ তো তিনি করছেন না, তার কাছে তো দেশ সবচেয়ে বড়, আগে দেশের স্বাধীনতা। একদমই সেই প্রেক্ষাপটে কোনো এই যে আজকের দিনে অনেক কথা হচ্ছে না যে এর মত এই ছিল, ওর মত ওই ছিল, ওই প্রেক্ষাপটটাই আলাদা ছিল, এবং সেখানে হিন্দু মুসলিম অনেকেই এই বিভেদটা চানই। যাই হোক, আমার একেবারে একদম ছোট্ট একটা প্রশ্ন, যেটা বোধহয় করতেই হয়, সবাই করেন, যে নেতাজি এবং শ্রী অরবিন্দ বাংলার দুজন গর্ব, দুজন রত্ন, এবং অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমি নেতাজি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কতটা তিনি স্নেহ করতেন, ভালোবাসতেন সেটা শুনলাম, কিন্তু নেতাজির সঙ্গে দ্বন্দ্বের কথাটা শুনেছি, ভালোবাসার কথাটা আজ শুনব। নেতাজির সঙ্গে দ্বন্দ্বের যে বিষয়টা, সেটা হচ্ছে যে নেতাজি যে বাইরে গেলেন জার্মানি এবং জাপান। আমি আপনাকে একটু আগেই বলেছি যে শ্রী অরবিন্দ কোন পক্ষ নিয়েছিলেন। তিনি পক্ষ নিয়েছিলেন ব্রিটিশের, অর্থাৎ ব্রিটিশ জয়ী হলে তবেই ভারতবর্ষ বাঁচবে, ভারতবর্ষ তাই হলো, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হবে এবং পৃথিবীর পক্ষে মঙ্গল। জার্মানি এবং জাপান যেভাবে চলতো, তাতে করে তিনি একটা অশনি সংকেত দেখছিলেন শ্রী অরবিন্দ। কিন্তু নেতাজি গেছেন সেখানে, নেতাজি দুজনেই আইসিএস, এটা ভুলে যাবেন না। তো নেতাজিও এইটা কম জানতেন না, কিন্তু তিনি গেছিলেন কেন? তার কাছে তখন বেপরোয়া ভাব ছিল তার, যে স্বাধীনতা চাই, ব্রিটিশকে তাড়াতেই হবে যেভাবেই হোক, যে ব্রিটিশের শত্রু সেই আমার মিত্র, সেই ভাবনা থেকে তার ছুটে যাওয়া। কিন্তু নেতাজি কখনো ভাবেননি যে ভারতবর্ষ স্বাধীন করব আর জার্মানি এবং জাপান তাদের লোকজনদের নিয়ে ভারতবর্ষে ঢুকে পড়বে, কি তারা এখানে আবার নতুন করে আরেকটা আমরা পরাধীনতার মধ্যে চলে যাব। এটা নেতাজি কখনো ভাবেননি, চাননি। সুতরাং নেতাজির চাওয়াটা ছিল একেবারে শুধুমাত্র তার দেশপ্রেম। শ্রী অরবিন্দ একটা দিক দিয়ে ভাবছেন, নেতাজি আর এক দিক দিয়ে ভাবছেন। নেতাজির ধারণা ছিল যে ব্রিটিশকে আঘাত না করলে ব্রিটিশ যাবে না। শ্রী অরবিন্দের ধারণা ছিল যে ব্রিটিশকে আঘাত করার জন্যে অনেক শক্তি আছে এবং অটোমেটিক্যালি ব্রিটিশ এখান থেকে যেতে বাধ্য হবে। এই দুজনের ভালোবাসাটা কেমন? দুজনের ভালোবাসা আমি বলছি আপনাকে, যে দুজনের ভালোবাসা হচ্ছে, নেতাজি যখন মাদ্রাসে জেলে ছিলেন সেই সময় শ্রী অরবিন্দের জন্মদিন বলে এক সময়, দিলীপ রায় থাকতেন পন্ডিচেরিতে। দিলীপ রায় মাঝে মাঝেই শ্রী অরবিন্দের আশীর্বাদ পাঠাতেন, দু এক লাইন লেখা আশীর্বাদ এগুলো পাঠাতেন নেতাজিকে। নেতাজি সেই চিঠির উত্তর এখন চিঠিটা পড়া সম্ভব না, যে আমি শ্রী অরবিন্দের কাছে এত কৃতজ্ঞ, তুমি আমাকে এটা পাঠিয়েছো বলে এবং উনি এইটা বলেছেন বলে আমি এত কৃতজ্ঞ। এইগুলো থেকে না, ঠিক বাইরে থেকে এগুলোকে বিচার করা যায় না যে নেতাজির কতটা শ্রদ্ধা ছিল। নেতাজি যখন 1922 সালে যখন দেশবন্ধুর সঙ্গে জয়েন করছেন পলিটিক্সে, কার সঙ্গে জয়েন করছেন? দেশবন্ধু চিত্তরঞ্জনের ভূমিকাটা ভাবুন, যে শ্রী অরবিন্দের জীবনে তার ভূমিকা। জেল থেকে আরম্ভ করে সব, দেশবন্ধু গেছেন পন্ডিচেরিতে তার কাছ থেকে অ্যাডভাইস নিতে, সমানে দেশবন্ধুর যে রাজনৈতিক জীবনটা, সেখানে সমানে তিনি অ্যাডভাইস নিয়েছেন শ্রী অরবিন্দের। বিভিন্ন মানুষ ছিলেন যাদের থ্রু দিয়ে, তারপরে নিজেও গেলেন। সেই দেশবন্ধুকে নেতাজি দেবতা মনে করতেন। দেশবন্ধু তার শেষ কথা, আর দেশবন্ধু তার রাজনৈতিক জীবনের সব কিছু অনেকটাই তার বাঁধন দিয়েছেন শ্রী অরবিন্দের ভাবনাগুলোকে নিয়ে। এই যে এশিয়ার মুক্তি, যা কিছু দেশবন্ধুর, যদি আপনি গয়া কংগ্রেসের ভাষণ দেখেন, নাগপুর কংগ্রেসের ভাষণ দেখেন, মনে হবে শ্রী অরবিন্দ বোধহয় ভাষণটা লিখে দিয়েছেন। ওই যে যখন তার স্বাধীনতার সময় যখন তিনি 5টা স্বপ্নের কথা বলছেন, সেই সব যা লেখা আছে, শ্রী অরবিন্দর অন্য যেসব আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি যেসব কথা লেখা আছে, এই সমস্ত কিছু যেন মনে হচ্ছে যে দেশবন্ধু যেন সেইখান থেকেই নিজেকে তৈরি করছেন কংগ্রেসের সভাপতি হিসেবে। সেই জন্যে আপনাকে সুভাষচন্দ্রকে শুধু যদি আপনি শ্রী অরবিন্দের সঙ্গে তার তুলনামূলক বিচার করতে যান, হবে না।
সুভাষচন্দ্রকে শ্রী অরবিন্দর সঙ্গে যখনই আপনাকে তাদের দুজনের ভূমিকা সম্পর্ক বিচার করতে হবে, সবসময় মনে রাখবেন মাঝখানে কিন্তু অদৃশ্য থাকলেও রয়ে গেছে দেশবন্ধু। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি, কিন্তু আজকের পডকাস্ট থেকে আমরা বোধহয় এইটুকু বোঝাতে পারলাম যে ঋষি অরবিন্দ শ্রী অরবিন্দ হয়েছিলেন বটে, কিন্তু অরবিন্দ ঘোষ কখনোই পরাজিত হননি। তিনি সবসময় জয়ী হয়েছিলেন, কারণ পূর্ণ স্বাধীনতার তার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি স্বাধীনতার পরেও যখন দেশভাগ হয়ে যায় তখনও তাকে জীবিত রেখেছিলেন। এরকম একজন মানুষকে আমরা কি বলতে পারি যে শুধুমাত্র ব্রিটিশের ভয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন পন্ডিচেরিতে? এটা বোধহয় সম্পূর্ণ তার সম্পর্কে বোধহয় নয়, সত্যিই তার সম্পর্কে রটনা। এমন অনেক রটনা আমাদের অনেক বীর বিপ্লবীদের সম্পর্কে ব্রিটিশরা রটিয়েছে, যারা এই ইংরেজ মনোভাবাপন্ন তারা রটিয়েছে সত্যিটাকে চাপা দেওয়ার জন্য। আর এই সত্যিগুলোকে ইতিহাসের পাতা থেকে তুলে আনার জন্যই এই প্ল্যাটফর্ম। আজকের পডকাস্ট এ পর্যন্তই। তবে শ্রী অরবিন্দকে নিয়ে আবারও আলোচনা আমরা নিশ্চয়ই করব। আপনারা কমেন্টে লিখে যান যে শ্রী অরবিন্দর জীবনের কোন পার্টটা আপনারা জানতে চান। আমরা আবারও এখানে আসব বা আমাদের স্টুডিও থেকে আমরা আলোচনা করব। আজ আসি। সবাইকে যেটা প্রত্যেক দিন বলি যে এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। বিদেশে আমার প্রচুর দর্শক রয়েছেন, তারা এটাকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেবেন। কমেন্টে অবশ্যই আপনাদের যে মতামত সেটা আমাকে জানাবেন। আর একটা কথা বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। মেম্বারশিপ অফার সেটা যারা নিতে চান এটাও নিতে পারেন। আর এই জায়গা থেকেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই নতুন প্রজন্ম, কারণ এই জেনজি আন্দোলনের পর আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে। আমরা যারা মা, আমরা যারা বাবা, আমরা যারা দাদু, ঠাকুমা, দিদিমা, তারা ভাবছি যে আমাদের ইতিহাসের সঙ্গে আমাদের ছোটদের কানেক্ট করবো। এমনিতে এখানে এই কর্মকাণ্ড চলে, কিন্তু মাইথোলজি বাই রেনেসা একটা ফর্ম এই কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছে। এই ফর্মটা আপনারা ফিল আপ করুন এবং আপনাদের ছোটদের, বড়দের যারা এই ভবনে আসতে চান, শ্রী অরবিন্দ সম্পর্কে জানতে চান, তার বিপ্লবী কর্মকাণ্ড সম্পর্কে আরও জানতে চান, পডকাস্ট তো থাকবে, কিন্তু একটা ওয়াক আমরা করাবো। এই ওয়াক এবং টক মানে দুটোই একসঙ্গে চলবে। আপনারা আসুন এখানে, এই ফর্ম ফিল আপ করুন, আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমরা শ্রী অরবিন্দকে আরও বেশি জানাবো এই ভবনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। নমস্কার। নমস্কার।